আমরা দেখেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স। So let us bang on that. Whatever bang is a informal language. So let us understand that. So how it works. So torque speed characteristic basically speed মানে হচ্ছে কি স্লিপের সঙ্গে তার সম্পর্কটা কি টর্কের কেমন। তো আমরা প্রথম থেকেই যে টেন্ডেন্সিটা আমি বলেছি যে আমরা বেসিক্যালি টোটাল মেশিনটার ক্যারেক্টারিস্টিক বেসিক্যালি তার স্লিপের সঙ্গে ইন্টার রিলেট করব, সম্পর্ক স্থাপন করে আমরা সেগুলো অ্যানালাইজ করব কেমন। বেসিক্যালি ঘূর্ণন, বিভিন্ন ঘূর্ণনের সময় তার স্লিপের মান বিভিন্ন রকম হয়, তাই না। সো বিভিন্ন ঘূর্ণনের বিভিন্ন সময়ে মেশিনের ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম হয় সেটা আমাদের শেখাটা আমাদের পয়েন্ট অফ ভিউ ছিল। এর চেয়ে বাইরে অন্য কোনো পয়েন্ট অফ ভিউ আছে কিনা আমার জানা নাই। আমার জানা মতে এটাই বেস্ট পয়েন্ট অফ ভিউ, বিকজ মেশিন বেসিক্যালি তার ডিফারেন্ট স্টেটে গেলে সে কিরকম আচরণ করে এটা একমাত্র হচ্ছে সে তার ঘূর্ণনের কত আরপিএম এ বর্তমানে সে ঘুরতেছে, সে রেটেড আরপিএম এ ঘুরতেছে নাকি মাত্র স্টার্ট দিছে, নাকি স্থির অবস্থায় আছে এখনো স্টার্ট হয় নাই, না কোন অবস্থায় আছে কেমন। সো সেটাই সেই স্লিপের সঙ্গে অথবা স্পিডের সঙ্গে সেই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখব। তো এইখানে যে ইকুয়েশনটা আমরা লাস্ট ডেতে আমরা দেখেছিলাম সেই ইকুয়েশনটা বেসিক্যালি ইফ আই জুম ইট মোর দেন এই ইকুয়েশনটা যে বেসিক্যালি আসলে কি আমার টর্কের ইকুয়েশন যেটা ছিল, টর্কের ইকুয়েশনের মধ্যে আইআর ছিল, আইআর এর মধ্যে আমি আবার এই ইকুয়েশনটা আমরা বসিয়ে দিয়েছিলাম, তাই না। বসায় দেওয়ার পর আমরা এই ইকুয়েশনটা বসছি। এই ইকুয়েশনটা আপনি যদি একটু সিম্পলিফাই করেন তাহলে এই ইকুয়েশনটা আপনি পেয়ে যাবেন। তো এই ইকুয়েশনটা কি করব আমরা, আমরা প্লট করব। কিসের সাপেক্ষে প্লট করব, লেট আস চেক ইট আউট যে কিসের সাপেক্ষে আমরা প্লট করতে চাচ্ছি। জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, এখন আমরা দেখতে চাই যে আমরা কিসের সাপেক্ষে প্লট করতে চাই। এখানে যে আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিষয়গুলো, সেখানে বেসিক্যালি এখানে 21.12 এটা কি একটা কনস্ট্যান্ট না? হ্যালো, আমরা আছি, এটা একটা কনস্ট্যান্ট। রোটরের রেজিস্ট্যান্স, রোটরের রেজিস্ট্যান্স স্লিপের সঙ্গে চেঞ্জ হয়, সেটা তো আর আর বাই এস, আর আর বাই এস দ্বারা আমরা প্রকাশ করছিলাম, এম আই রাইট, যে যে নিচে যে অংশটা আছে। বাট এখানে যে আর আর আছে সেটা কি চেঞ্জিং? না, চেঞ্জিং না। এই রেজিস্ট্যান্সটা তো চেঞ্জিং না, রোটর কয়েলের যে রেজিস্ট্যান্স, আন্ডারস্ট্যান্ড। আর আর বাই এস একটা চেঞ্জিং রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স তো কখনো চেঞ্জিং হয় না, বাট এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মডেলিং। তো বিজ্ঞানী স্টেইনমেটজের থ্রুতে আমরা এটা জানছি যে বিভিন্ন স্লিপে তার রেজিস্ট্যান্সটা ডিফারেন্ট আকারে কাজ করে, এইভাবেও আমরা মেশিনটাকে মডেলিং করতে পারি, ঠিক আছে। দ্যাটস হাউ। তাতে কি অ্যাডভান্টেজটা দেয় যে এখানে যেমন ব্লক রোটরের সাপেক্ষে আমরা ডিরেক্টলি এই মেশিনটার পারফরমেন্স আমরা কম্পেয়ার করতে পারি। ওকে, সো এখানে রোটরের রেজিস্ট্যান্স যেটা, সেই রোটরের রেজিস্ট্যান্স এটা কনস্ট্যান্ট। আমার ইবিআর, ইবিআর হচ্ছে গিয়ে ব্লক রোটর অবস্থায় তার মধ্যে কি পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয় সেটাও একটি কনস্ট্যান্ট, এম আই রাইট। ইবিআরও একটি কনস্ট্যান্ট। সো এখানে থাকে কি এক্স বিআর, ব্লক রোটর অবস্থায় এক্স আর যদি হয় তাহলে কিন্তু সেটা আমার কনস্ট্যান্ট না, বাট এক্স বিআর যেটা ব্লক রোটর অবস্থায় তার রিঅ্যাকট্যান্স, সেটা কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জিং? এই এক্স বিআর কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জিং? কেউ উত্তর দেন। কেউ কি আমার প্রশ্নটা বুঝতে পারছেন? আরেকবার একটু বলেন। এখানে কনস্ট্যান্ট হওয়ার কথা তো। এক্স বিআর, হ্যাঁ
ব্লক রোটর অবস্থায় তার রিঅ্যাকট্যান্সটা কত, এটা যে কোনো একটা ভ্যালু হোক, সেটা মেশিন টু মেশিন চেঞ্জ হবে, বড় মেশিনের ক্ষেত্রে বড় হবে তার মানটা, বাট কথা হলো ব্লক রোটর কন্ডিশনে কোনো একটা মেশিনের তার যে রিঅ্যাকট্যান্স সেটা হবে কনস্ট্যান্ট, আন্ডারস্ট্যান্ড? ওকে, তারপরে এখানে কি দেওয়া আছে, এনএস দেওয়া আছে, মানে স্লিপ স্পিড। তো সিনক্রোনাস স্পিড, তো সিনক্রোনাস স্পিড কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জিং? এনএস বা সিনক্রোনাস স্পিড কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জিং? কনস্ট্যান্ট। এটা কনস্ট্যান্ট, বিকজ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। ওকে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি আমার কনস্ট্যান্ট। সো এখানে থাকে কে, এস। ওকে, আচ্ছা এস এর ব্যাপারে পরে আসতেছি, দিস ইজ দ্য লাস্ট থিং উই ওয়ান্না ফোকাস ইন। সো এখানে আসতেছি কি, আর আর বাই এস হোল স্কয়ার। সো এইখানে আর আর বাই হোল স্কয়ারটাকে যদি ভেঙে ফেলেন তাহলে থাকে কি, আর আর হোল স্কয়ার ডিভাইডেড বাই এস স্কয়ার। এম আই রাইট? আমি কি ঠিক বলছি? সো আলটিমেটলি আর আর হচ্ছে গিয়ে রোটরের রেজিস্ট্যান্স, সেটা তো কনস্ট্যান্ট, এম আই রাইট? আর হচ্ছে রোটরের কনস্ট্যান্ট, সেটা তো রোটরের রেজিস্ট্যান্স, সেটা তো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট না কোনটা, সেটা হচ্ছে এস। কেন এস কনস্ট্যান্ট না? এসটা কি বেসিক্যালি? এসটা বেসিক্যালি তার স্লিপ স্পিড, এম আই রাইট? স্লিপ, এম আই রাইট? এসটা তো বেসিক্যালি কিছুই না, এসটা হচ্ছে স্লিপ, মানে একটা হচ্ছে গিয়ে আমার এনএস, এন্ড আরেকটা হচ্ছে কি আমার, আরেকটা হচ্ছে এনআর, এম আই রাইট? So this is NR and this is NS and this is NR. So তারা ইনিও ঘুরতেছে, কেমন? এবং এদের মধ্যে আমার পাওয়ার অ্যাঙ্গেল আছে, দ্যাট ইজ ডেল, পাওয়ার অ্যাঙ্গেল ডেল। সো এখন কথা হলো যে আমার স্লিপ যেটা, তাহলে স্লিপটা তো বেসিক্যালি তাদের এই মধ্যে যে স্পিডের ডিফারেন্স, সেটাই তো হচ্ছে গিয়ে তার স্লিপটা, তাই না? তো এই স্লিপটা তো চেঞ্জ হইতেছে, ডিপেন্ড করতেছে সে কোন রোটরের স্পিডটা তো চেঞ্জ হচ্ছে, সে ব্লক রোটর অবস্থায় ঘুরে নাই, এরপর আস্তে আস্তে একে ধরার চেষ্টা করতেছে। ওকে, সো এটা যত রোটরের এই অবস্থাটা চেঞ্জ হচ্ছে তত এই এস এর ভ্যালু চেঞ্জ হচ্ছে। এবং আমরা আগেই জেনেছিলাম, গত ক্লাসও আমি বলেছিলাম, তার আগের ক্লাসও বলেছিলাম, সেটা বলেছিলাম যে এস এর যে রেঞ্জ, এস এর রেঞ্জ বেসিক্যালি কত থেকে কত, 0 থেকে 1, am I right? 0 থেকে 1, যেখানে 1 হচ্ছে গিয়ে ব্লক রোটর অবস্থায়, ব্লক রোটর কন্ডিশনে 0, বাট সরি 1 হচ্ছে ব্লক রোটর অবস্থায়, আর 0 কখন, স্লিপটা 0 হয়ে যাবে কখন, যখন এটাকে ফুল ধরে ফেলবে, তাই না? যখন এটা হচ্ছে গিয়ে ফুল স্পিডের ক্ষেত্রে, তাই না? ফুল স্পিডের ক্ষেত্রে। সো হোয়াটএভার, সো এই ইকুয়েশনে তাহলে বেসিক্যালি মূলত যে জিনিসটা প্যারামিটারটার সঙ্গে এই টর্ক, আমার এখানকার যে টর্ক, সেই টর্ক বেসিক্যালি solely যার উপর, এই টর্ক যার উপর নির্ভর করতেছে সেটা আর কেউ না, যার উপরে চেঞ্জ হচ্ছে বা নির্ভর করতেছে সেটা হচ্ছে গিয়ে এস। এম আই রাইট? এম আই রাইট? আমরা কি ঠিক বলছি? হ্যাঁ, বেসিক্যালি শুধুমাত্র স্লিপের উপর নির্ভর করতেছে। কথা বুঝা গেছে স্যার? তাহলে তাই যদি হয় তাহলে স্লিপের সঙ্গে কিভাবে ব্যস্তানুপাতে আছে, এম আই রাইট? ঠিক আছে, স্লিপ যত কমতে থাকবে তত এটা বাড়তে থাকবে, তবুও যদিও ডিরেক্ট ব্যস্তানুপাতিক না, কারণ এখানে আবার কি এস স্কয়ার আছে, এটা যদি আপনি ভিতরে ঢুকে গুণ করে দেন তাহলে আবার এটাকে উপরের দিকে আবার নেন, তাহলে উপরেও চলে আসবে। কিন্তু এর রিলেশনটা যেটা আপনি যদি প্লট আউট করেন, আমরা যদি এস এর বিভিন্ন মানের জন্য আমরা টর্কের মানগুলোকে যদি বসাইতে থাকি, তাহলে আমরা যেটা পাবো, আমরা যে কার্ভটা পাবো, সেই কার্ভটা পাবো হচ্ছে কি এরকম। কথা কি বুঝে গেছে? আমরা এইরকম একটা কার্ভ পাবো। এখন আপনি বলতে পারেন স্যার এইরকম যে একটা কার্ভ পাবো, নওশাদ, ঠিক আছে। সো এখন আমরা কার্ভটা এরকম দেখতে পাবো, কেমন প্লট করলে। এখন আপনি যদি জিজ্ঞেস করেন স্যার এরকমই কেন হইল, এখন
মানে মানে কি বলে মানে খুব একটা উইক, মানে বলে না ভাই আপনার বাড়ি কোথায়, ভাই আমার বাড়ি তো ওই যে ওখানে গেলে একটা তাল গাছ আছে তার পাশে। হ্যাঁ, ওই মোড়ে একটা তাল গাছ পড়ে তার পাশে। আচ্ছা ভাই, তাল গাছটা কোন জায়গায়? তাল গাছটা মোড়ে। মোড়টা কোন জায়গায়? তাল গাছের পাশে। তাহলে আপনার বাড়িটা কোথায়? আমারটা বাড়ি এই তাল গাছের পাশে। মানে এইরকম কাটিং এর যদি উত্তর হয়, তাহলে আমি এখানে একটা উত্তর দিতে পারি। আপনারা যদি প্রশ্ন করেন স্যার কার্ডটা এরকম হইলো কেন, তাহলে আমার বাড়ি তাল গাছের পাশে, এরকম একটা উত্তর হচ্ছে এই ইকুয়েশন যেরকম সেই অনুযায়ী এরকম হচ্ছে। ইকুয়েশন অনুযায়ী তো এটা আসছে, এটা তো আর আমি বানাই নাই। ইকুয়েশনটা প্লট আউট করলে এরকম হইছে। এটা হলো আমার বাড়ি তাল গাছের পাশে, তাল গাছ হলো কোনো একটা মোড়ের পাশে। এইরকম কাটিং এর উত্তর, মানে এটা অ্যাবসলিউটলি কোনো উত্তর না, বাতাবাজি। তো এখন কনসেপ্টটা হইলো এইটা এরকমই কেন আসলো। কনসেপ্টটা হইলো যে এর আগে আমরা রোটরের কারেন্টের লোকাস দেখছি, তাই না? মনে পড়ে? দেখছি স্যার। নাটোরের বনলতা সেনের মতো নাকি আবার, যে কবে দেখছি মনে পড়তেছে না। হ্যাঁ, তো এটা তো যাই হোক, whatever, তো এটা আমরা দেখছি না, পড়ছি না কেমন। তো আমরা পড়ছিলাম যে এটা ব্লক রোটরের ক্ষেত্রে তার ভোল্টেজ, ঠিক আছে। এবং আমি বলেছিলাম যে এখানে বিভিন্ন ক্লিপের কারণে, মানে একদম ব্লক রোটরের সময় 100 একদম 90 ডিগ্রি পুরোটা হয় না। কেন হয় না? 90 ডিগ্রি টোটালটা ভোল্টেজ আর কারেন্টের রিলেশনেও যদি 90 ডিগ্রি হয়, তাহলে তো অ্যাবসলিউট ইন্ডাক্টর, একদম সম্পূর্ণ একদম পিওর একটা ইন্ডাক্টর হয়ে গেল। কিন্তু রোটর কয়েল তো কখনো পিওরলি ইন্ডাক্টর আকারে কাজ করে না। কেন করে না? বিকজ তার মধ্যে একটা রেজিস্ট্যান্সও আছে। কথা বোঝা গেছে? সো এটা প্র্যাকটিক্যাল ইন্ডাক্টরের সার্কিটের ক্ষেত্রে এটা আমরা দেখাই যে একটা তার সিরিজ একটা রেজিস্ট্যান্স আছে, তারপর হচ্ছে একটা ইন্ডাক্টর দেখাই। কেমন আপনারা হয়তো বা দেখে এসেছেন যে আমরা একটা রেজিস্ট্যান্স দেখাই, এরপরে আমরা বেসিক্যালি ইন্ডাক্টর, একটা পিওর ইন্ডাক্টর দেখাই। কেমন? সো দিস ইজ হাউ ইট গোজ। এবং একটা এর মধ্যে দিয়ে লিকেজ, রাস্তার এখানে আরেকটা রেজিস্ট্যান্স থাকে, যে রেজিস্ট্যান্স পথে সে লিকেজ হয়ে যেতে পারে। সো এটা হচ্ছে কি, এটা পিওর ইন্ডাক্টর, বাট এর ভিতরে বিল্ট ইন একটা আমার রেজিস্ট্যান্সও থাকে। তো এটা বেসিক্যালি যে ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান ইন্ডাক্টর, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান ইন্ডাক্টর বা প্র্যাকটিক্যাল সার্কিট। যদিও এটা আমি পারফেক্টলি হয় নাই, মানে এই পাশে আরো একটা ইয়া থাকে, এর লিকেজ, আরেকটা রেজিস্ট্যান্স থাকবে। এখন একটু বইটা দেখে নিয়েন বা নেটে সার্চ দিলেও পাবেন এই কথাটা, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ অ্যান ইন্ডাক্টর। দেখলেই আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারি, ইকুইভ্যালেন্ট সার্কিট of an inductor. Fine. So let me go to image. So yes, এটাই আমি ইয়াতে ছিল। বেসিক্যালি এখানে একটা ক্যাপাসিট্যান্স থাকবে। দিস ইজ লিকেজ ক্যাপাসিট্যান্স। ওকে, তো এই ক্যাপাসিট্যান্সটা তার মধ্যে এখানে প্যারালালে এই ইন্ডাক্টর, এটা পিওর ইন্ডাক্টর, আর এটা হচ্ছে গিয়ে পিওর একটা রেজিস্টর, এবং তার সঙ্গে প্যারালালি এই রাস্তায় তার একটা ক্যাপাসিটর থাকবে। ওকে, বেসিক্যালি সেটা তার লিকেজ রাস্তা তৈরি করে। হ্যাঁ, কারণ আমরা কি জানি, আমরা জানি যে ক্যাপাসিটরের চার্জিং সাইকেল, ক্যাপাসিটর যদি প্যারালাল, ক্যাপাসিটর আর ইন্ডাক্টর যদি প্যারালালে থাকে, তাহলে ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন ইন্ডাক্টর কি হয়? সার্কিটে কি পড়াইছে? ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন ইন্ডাক্টর কি হয় যদি তারা প্যারালালি থাকে? কে বলতে পারবেন? যখন ক্যাপাসিটর চার্জ হয়, যদি ইন্ডাক্টর আর একটা ক্যাপাসিটর প্যারালাল থাকে, তাহলে একটা ক্যাপাসিটর যখন চার্জ হয় তখন ইন্ডাক্টরে কি ঘটে?
কেউ বলতে পারবেন? না স্যার। ইন্ডাক্টর তখন ডিসচার্জ হয়, আর ক্যাপাসিটর যখন ডিসচার্জ হয় তখন ইন্ডাক্টর চার্জ হয়। দিস ইজ ওয়াই এই যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের যে বিষয়টা না, ঠিক আছে, এটা আমাদের দেশে তো মনে করেন খালি ইকুয়েশন দিয়ে বোঝা হয়, ঠিক আছে, কনসেপ্টের বালাই নেই, ঠিক আছে, সবাই না, আমি অনেক ভালো ভালো টিচার আছে। তো ফ্যাক্টরটির যে কনসেপ্টটা আপনি জাস্ট যদি ওয়েভ ফর্ম গুলো খেয়াল করেন তাহলে আপনি বুঝতে পারবেন। ওইটার মধ্যে আমি এখন যেতে চাচ্ছি না। আর যদি কেউ বলেন যে স্যার হালকা একটু বলেন, তাহলে আমি তাহলে আবার ঢুকতে হবে, এটার ভিতরে ঢুকতে হবে। আপনার কি পাওয়ার সিস্টেম 1 বাই পড়তেছেন, পড়ে আসছেন না? না স্যার। আচ্ছা, ও সরি, পাওয়ার সিস্টেম আপনার তো মেশিন 1 পড়তেছে। মেশিন 1 পড়ার পর পাওয়ার সিস্টেম 1 আনলক হবে। মানে আমি জাস্ট একটা সহজ কনসেপ্ট বুঝিয়ে দিই, যেহেতু সার্কিটে আমি জানি না পড়াইছে কিনা, বাট এটা লাইফ লং একটা আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে, আপনি জাস্ট কনসেপ্টটা বুঝে রাখবেন। কনসেপ্টটা হলো এরকম, একটা পড়াইতে পড়াইতে আর একটার মধ্যে ঢুকে গেলাম। আচ্ছা, কনসেপ্টটা হচ্ছে এরকম, যদি এইটা আমার একটা এক্সিস হয়, কেমন, তো এখন এইখানে আমার মনে করেন আমার ভোল্টেজের ওয়েভ ফর্মটা এরকম, আন্ডারস্ট্যান্ড, ভোল্টেজের ওয়েভ ফর্মটা এরকম, কেমন, এখন এই ভোল্টেজটা যে যাচ্ছে, এখন যদি ইন্ডাক্টর হয় তাহলে কারেন্টটা কি হবে, কারেন্ট ল্যাগিং না লিডিং? ইন্ডাক্টর হইলে কারেন্ট ল্যাগিং না লিডিং? ল্যাগিং। 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 তাহলে এখান থেকে শুরু করব না এই সাইড থেকে শুরু করব? কোন সাইড থেকে শুরু করব? ল্যাগিং হইলে তার মানে পরের থেকে শুরু হবে, পরের থেকে। এম আই রাইট? পরের থেকে শুরু হবে না, ঠিক আছে, এটা তাহলে কার ক্ষেত্রে, এটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে, এম আই রাইট, ইন্ডাক্টরের ক্ষেত্রে। তাহলে এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি হয়, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কেমন হবে? আগিয়ে থাকবে স্যার। ক্যাপাসিটরের ক্ষেত্রে সেম ভাবে সে কি করবে, এগিয়ে থাকবে, এম আই রাইট? কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমার অঙ্কনে কিছু ত্রুটি থাকতে পারে, ছোট ক্ষুদ্র। এখন একটা মজার বিষয় দেখেন, কত ফানি বিষয়গুলো, মানে বুঝলে কত মজা। সেটা হচ্ছে যে আমি যদি এইটাকেও পিছন দিকে বাড়াই, বেসিক্যালি সে এরকম দাঁড়াবে, আন্ডারস্ট্যান্ড? এখন আপনি যদি তাহলে এই পার্টটা কোথা থেকে আসছে, এই পার্টটা কে, ইনি কে, ইনি বেসিক্যালি ক্যাপাসিটরের থেকে আসছে, এম আই রাইট? এটা ক্যাপাসিটরের কারেন্ট, এম আই রাইট? আর এটা হচ্ছে ইন্ডাক্টর, সবুজটা হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট, আর লালটা হচ্ছে ক্যাপাসিটরের কারেন্ট। এখন মজার বিষয় দেখেন, সে মজার বিষয় হচ্ছে যে যখন আমার ক্যাপাসিটরের ওয়েভ ফর্ম, ক্যাপাসিটরের ওয়েভ ফর্ম আর ইন্ডাক্টরের ওয়েভ ফর্ম ঠিক একে অপরের বিপরীত দিকে না? তাদের যদি রিঅ্যাকট্যান্স মান সমান হয়, তাহলে একে অপরকে আপনি যদি যোগ করেন, তাহলে একে অপরকে ক্যান্সেল আউট করে ফেলবে না? Am I right? So this is why আমরা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট করবার জন্য আমরা কি করি, প্যারালালে ক্যাপাসিটর লাগাই, যাতে বিষয়টা হচ্ছে কি যে ইন্ডাক্টরের যখন লাগবে, তাই না, বেসিক্যালি তো একটা পাওয়ার সিস্টেম খুব হাইলি ইন্ডাকটিভ একটা পাওয়ার সিস্টেম, তাই না, লার্জ পাওয়ার সিস্টেম। সো আলটিমেটলি ইন্ডাক্টরের চার্জিং এর সময় যে কারেন্টটা ইলেকট্রিক্যাল একটা অল্টারনেটর বা সিনক্রোনাস মেশিন অথবা একটা পাওয়ার স্টেশন থেকে যে কারেন্টটা দিতে হয়, হ্যাঁ, সেই কারেন্টটা কি হয়, এখন কে দিবে, পাওয়ার স্টেশন আর দিবে না, দেবে ক্যাপাসিটর দিবে। মানে ক্যাপাসিটর এটা হচ্ছে কি পজিটিভে আছে, ক্যাপাসিটর কি হচ্ছে, এটা চার্জিং সাইকেল। কিভাবে লাগাবো স্যার? হ্যাঁ, ক্যাপাসিটরটা কিভাবে লাগাবো বললেন স্যার? ক্যাপাসিটর প্যারালালে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি সিরিজে লাগাবেন না, সিরিজে লাগাইলে তো তাহলে আপনার রিঅ্যাকট্যান্সটা ক্যালকুলেট করতে হবে আপনার সিরিজে লাগানোর পর। ফেজ লোডের জন্য স্যার? 3 ফেজ, সিঙ্গেল ফেজ, যে কোনো ফেজ বলেন। আচ্ছা। 3 ফেজ কিছুই না, জাস্ট সিঙ্গেল ফেজে যা ঘটে সেটাই 3 ফেজে ঘটতে থাকে, 3টা ফেজের মধ্যে সেটাই ঘটতে থাকে। স্যার 3 ফেজে তো স্টারও আছে, ডেল্টা আছে, তাহলে কিভাবে লাগাবো স্যার? সেই ক্ষেত্রে
না সেই ক্ষেত্রে তো পার ফেজ, প্রত্যেকটা ফেজ তো 3টা ফেজ, মানে তো 3টা ফেজ তো একসঙ্গে। আমি তো ওই যে রুটি বানানোর আগে যে ইয়া বানায় না, খামির, খামিরের মতো তো 3টা ফেজ তো এক করে ফেলা হয় না। কনসেপ্টটা বুঝেন। বেসিক্যালি স্টারের ক্ষেত্রে কি হয়, স্টারের ক্ষেত্রে আমার বেসিক্যালি স্টারের ক্ষেত্রে কি হয়, স্টারের ক্ষেত্রে আমার এই 3টা সাইড থেকে আমি তো লাইন নিয়ে যাই, এম আই রাইট? এখান থেকে লাইন নিয়ে নেই, এখান থেকে একটা লাইন নিয়ে যাই, আর এখান থেকে আরেকটা লাইন নিয়ে যাই, এম আই রাইট? এটাই তো ঘটে। আর ডেলের ক্ষেত্রে কি ঘটে, হোয়াট হ্যাপেন্স when it is ডেল? তখন ডেলের ক্ষেত্রে এই 3 মাথা থেকে নিয়ে যাই, এই মাথা থেকে একটা নিয়ে যাই। তার ক্যাপাসিটরটা কিভাবে লাগাবো তাহলে এই স্টারের সাথে? আপনি স্টার হোক আর ডেল্টা হোক, ইন্ডাক্টর এই এই যে লাইনগুলো যাচ্ছে না, এই লাইনগুলো তো ইন্ডাকটিভ ক্যারেক্টার আছে এদের, এম আই রাইট? জি স্যার। ঠিক আছে, তো এদের সঙ্গে ইন্ডাকটিভ ক্যারেক্টার, সেই ইন্ডাক্টরটা যেটা আছে তাদের সঙ্গে প্যারালালি যেন হয়। প্যারালাল বলতে আপনি ক্যাপাসিটর, ডাইরেক্ট যে ক্যাপাসিটর, সেই ডাইরেক্ট ক্যাপাসিটর মনে করেন ব্যাংক যেটা সংযুক্ত করে, আপনি যদি এই 3 ফেজের সঙ্গে আপনি প্যারালালে সংযুক্ত করতে পারবেন না এটা ক্যাপাসিটর ব্যাংকে। আর বুঝতে পেরেছি এবার স্যার, এই তাহলে স্টারে লাগাই দিতে হবে স্যার, তাহলে হয়ে যাবে। একটা 3 ফেজ কানেকশনের সঙ্গে একটা ক্যাপাসিটর ব্যাংক, যদি ক্যাপাসিটর লাগান, 3 ফেজের একটা ক্যাপাসিটর ব্যাংক লাগান, তাহলে প্রত্যেকের মাথা এই পয়েন্টে ধরেন আমি যদি লাল দিয়ে দেখাই, তাহলে এই পয়েন্টের সঙ্গে ক্যাপাসিটর ব্যাংকের একটা পয়েন্ট যাবে, এই পয়েন্টে এখানে আরেকটা পয়েন্ট যাবে, এখানে ওই ব্যাংকের 3 ফেজের আরেকটা পয়েন্ট যাবে। তেলের ক্ষেত্রেও তাই, তেলের ক্ষেত্রেও এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, সমস্যা নাই তো, তাহলে তো সে প্যারালাল হয়ে যাবে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি স্যার, ধন্যবাদ। কেমন? প্যারালালি হলে কি হইতেছে যে এই যে নেগেটিভ দিকে থাকা মানে কি ডিসচার্জ হওয়া, নেগেটিভ দিকে থাকা মানে কি ডিসচার্জ হওয়া না। তো এখন ক্যাপাসিটর যে চার্জ হচ্ছে, সে চার্জ হওয়ার জন্য কারেন্টটা কার থেকে পাচ্ছে, এই যে ইন্ডাক্টরের যে নেগেটিভ সাইডে ডিসচার্জ হচ্ছে এর থেকে সেই কারেন্টটা পাচ্ছে। কথা কি বুঝা গেছে? এবং তার ফলে যে ভোল্টেজ সোর্স অথবা পাওয়ার স্টেশন, তার সে দেখতেছে যে এরা ক্যান্সেল আউট হয়ে গেছে, পুরো সিস্টেমটা হয়ে গেছে রেজিস্টিভ বেসিক্যালি। সে কিন্তু আর এটা বুঝতেছে না ক্যাপাসিটর আর ইন্ডাক্টর একে অপরের মধ্যে দেয়া নেয়া করতেছে। আবার এখানে কি করছে, এখানে ইন্ডাক্টর চার্জ হচ্ছে আর ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে। কনসেপ্টটা বুঝছেন তো? যেহেতু পাওয়ার স্টেশন, সে তাদেরকে কোনো প্রকার কারেন্ট প্রবাহিত করতেছে না বা পাওয়ার ডেলিভার করতে হইতেছে না তাদের চার্জিং সাইকেলে, অথবা ডিসচার্জিং সাইকেলেও সেটা কোনো পাওয়ার স্টেশনে আসতেছে না, ফলে কোনো হাই কারেন্ট বা এক্সট্রা কারেন্ট, আননেসেসারি কারেন্ট, সেটা কিন্তু আমার সিস্টেমের মধ্যে ফ্লো করতেছে না। শুধু ওইটুকুনের মধ্যেই সে ফ্লো করতেছে যেটুকুনের মধ্যে আমি ওই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের জন্য সিস্টেমটা লাগাইছি, তখন সেটুকুনের মধ্যেই আমার সেই কাজটা চলমান বিদ্যমান থাকবে। সো এত বড় ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে তাহলে আমার সেই কি বলে হাই কারেন্টের ফলে যে পরিমাণ আই স্কোয়ার আর হিট লসটা হওয়ার কথা সেটা হবে না। কনসেপ্টটা বুঝা গেছে? যে এটা আরো ডিটেলসে পাওয়ার সিস্টেমে পড়বেন, বাট আমি এটা ফান্ডামেন্টাল কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে কনসেপ্টটা কেন আমার ক্যাপাসিটর ইন্ডাক্টর। বেসিক্যালি ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে সম্পূর্ণ বিপরীত। কথা বুঝতে পারছি? প্রত্যেক ক্ষেত্রে বিপরীত, কারেন্টের ক্ষেত্রে বিপরীত, ভোল্টেজের ক্ষেত্রে বিপরীত, তাদের রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে বিপরীত। কথা বুঝা গেছে? ক্যাপাসিটর আর ইন্ডাক্টর হচ্ছে পরস্পর বিপরীত আকারে কাজ করে। আচ্ছা, আমরা যেটা ছিলাম সেখান থেকে চলে গেছি অন্য জায়গায়। সেটা হচ্ছে যে তাহলে এস এর বিভিন্ন মানের জন্য, এস এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা কারেন্ট গুলো দেখেছি, মজা তাই না? আমরা কারেন্ট গুলো দেখেছি, আমরা দেখেছি যে এই কারেন্টের যে গুলো আছে সেগুলো বেসিক্যালি একটা সেমি সার্কেলের মতো রূপ নেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি এই কথাটাও বলেছিলাম যে আমরা যদি এদের অনুভূমিক উপাংশগুলো নেই, তাহলে বেসিক্যালি এই আই কস থিটা, কারণ এদের সঙ্গে যদি আপনি ভি গুণ করেন বা ইবিআর যেটা কনস্ট্যান্ট, তাহলে বেসিক্যালি ইবিআর গুণ করলে কত, ভিআই কস থিটা মানে কি পি, এম আই রাইট? অ্যাক্টিভ পাওয়ার পি মানে কি, তো ভিআই কস থিটা না, হ্যাঁ তাই না? তাহলে এই আই আর কস থিটা পার্টটা বেসিক্যালি কোন পার্ট, ওই মোটরটা কি পরিমাণ টর্ক ডেভেলপ করবে অথবা কি পরিমাণ পাওয়ার জেনারেট করবে সেটাকেই ইন্ডিকেট করে এই আই আর কস থিটা পার্টটা। আন্ডারস্ট্যান্ড দ্যাট?
সো আমরা দেখেছি যে এস ইকুয়াল টু যখন 1 ব্লক রোটর তখন তার পাওয়ার ছিল এইটুকুন, বা তারপরে আমরা দেখেছিলাম বেসিক্যালি পাওয়ার কম্পোনেন্ট, বেসিক্যালি পাওয়ার তো না, পাওয়ার কম্পোনেন্টটা অনুভূমিক উপাংশ এস ইকুয়াল টু 0.4 এর জন্য। তো ওই ডায়াগ্রামে আমরা যাই, ওখানেও ঠিক সেম ইয়াটাই দেওয়া আছে। আমরা যদি যাই তাহলে এখানে কি দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা যে এখানে এখানে বেসিক্যালি কি হইছে, এখানেও আমার সেই একই ডায়াগ্রামটা দেওয়া আছে। তাহলে এর বিভিন্ন মানের জন্য আমার এখানে অনুভূমিক উপাংশ নিয়ে আমরা পাওয়ার উপাংশটা আমরা নিয়েছি আই আর কস থিটা পার্টটা। তো খেয়াল করে দেখেন যখন s ইকুয়াল টু 1, এই যে s ইকুয়াল টু 1, when s ইকুয়াল টু 1, when s ইকুয়াল টু 1, তখন তার হচ্ছে গিয়ে টর্ক, যে পরিমাণ টর্ক এই যে এখান থেকে এস এর সঙ্গে সে টর্ক নির্ভরশীল, তাহলে তার একটা টর্ক তৈরি হবে, ঠিক আছে? সেই টর্কটা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটাই লক রোটর অবস্থায় টর্ক অথবা ব্লক রোটর অবস্থায় তার টর্ক। এটাই তো এস ইকুয়াল টু 1 এর সময় তো আমরা ব্লক রোটর অবস্থায় বলি। তাহলে এটার সময় যখন যে টর্কটা তৈরি হবে এই এস ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে সেটাও কি হবে, ব্লক রোটর অবস্থায় টর্ক হবে। এমন কেমন, তো এর পাওয়ারের যে অনুভূমিক উপাংশ সেটা তো ম্যাক্সিমাম হয় নাই, ম্যাক্সিমাম কোথায় গিয়ে হয়েছে, 3 তে গিয়ে হয়েছে, এম আই রাইট? এটা রেডিয়াসে গিয়ে হয়েছে, এই সেমি সার্কেলের রেডিয়াসে গিয়ে হয়েছে। তো এখানে এরপর যখন এই যে এস ইকুয়াল টু 0.4, এস ইকুয়াল টু 0.4 এর জন্য সে সামথিং এখানে দেখায় নেই ওরা, সেটা এখানে সামথিং সামওয়্যার, সরি এস ইকুয়াল টু 0.4 ও দেখাইছে, যে এস এর মান 0.4, এই 0.4 এর জন্য এখানে কত আছে, s equal to 0.4, s equal to 0.4 এর জন্য এই এখানে 2 নম্বর সিকোয়েন্স, এখানেও 2 নম্বর সিকোয়েন্স। তখন প্রথমে s equal to 1 এর জন্য যত ছিল, s equal to 0.4 এর জন্য কি হয়েছে, আরো বাড়ছে না পাওয়ারের অংশটা? সেই তাহলে পাওয়ারের অংশ যদি মেকানিক্যাল পাওয়ারটা যদি বাড়ে, তাহলে আলটিমেটলি ডেভেলপ টর্কও বাড়বে না, তাই কি? জি স্যার। অনুভূমিক উপাংশ যেহেতু বাড়তেছে, পাওয়ার অংশটা বাড়তেছে, তাহলে আলটিমেটলি তার টর্কটাও কি, ডেভেলপ টর্কটাও বাড়বে। এরপর যখন s ইকুয়াল টু 0.2 তে গেছে, s ইকুয়াল টু 0.2 তে গেছে, এটা কোন টাইমে, এটা 3 নম্বর সময়, s ইকুয়াল টু 0.2, s ইকুয়াল টু 0.2, তাহলে s ইকুয়াল টু 0.2 এই 3 নম্বর সময়টায় এটা আমরা দেখতে পেলাম যে এই যে 3 নম্বর এখানে। আপনি আমাকে বলেন যে এইখানে এই 3 নম্বরের সময় আমি যা পাইছি এটাই কি এই হাইয়েস্ট না, এটাই সর্বোচ্চ তার অনুভূমিক উপাংশ পাওয়া গেছে না? সেই জন্য এইখানেই সর্বোচ্চ পরিমাণ টর্ক তৈরি হয়েছে। কথা কি বুঝা গেছে? সর্বোচ্চ পরিমাণ টর্ক তৈরি হয়েছে। এরপর যখন আরো এদিকে গেছে s ইকুয়াল টু 0.5 এর ক্ষেত্রে, সে s ইকুয়াল টু 0.5 এখানে দেখানো হয়েছে, তখন তার কি হয়েছে, s ইকুয়াল টু এই যে দেখেন 4 নম্বর এখানে সিকোয়েন্স, এই 4 নম্বর সিকোয়েন্সে এখানে দেওয়া হয়েছে। কথা বুঝা গেছে? হ্যাঁ হ্যালো, কমে গেছে হ্যাঁ আরো কমে গেছে 5-এ, এখানে 5-এর নম্বরটা বোঝা যাচ্ছে না, তারপরে এখানে 5 নম্বরে আরো কমে গেছে, 5 নম্বরে এখানে 5 নম্বরের জন্য আরো কমে গেছে, অলমোস্ট প্রায় জিরোর কাছে চলে আসছে। আন্ডারস্ট্যান্ড? আর টর্ক যদিও জিরো হয় নাই, টর্ক লক রোটরের চেয়ে আরো রোটর অবস্থায় তার যে পরিমাণ টর্ক ছিল, লক রোটর অবস্থায় তার যে পরিমাণ টর্ক ছিল, এই টর্কের চেয়েও নিচে নেমে গেছে, রাইট? ঠিক আছে, সো এটা 5 আপনি এখানেও বলতে পারতেন। 6 গেলে, 6 নম্বরে গেলে তো একদম জিরোই হয়ে গেছে, 6 নম্বরে গেলে একদম টর্কের পরিমাণ জিরোই হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? সো দিস ইজ হোয়াট উই ওয়ান্টেড টু সি। সো এই যে কাজটা এরকম ভাবে আসলো, তো সেটা ওই মন চাই ভাবে আসে নাই। যেহেতু আমার এই লোকাস অফ কারেন্ট, রোটরের কারেন্টের লোকাসটা সেমি সার্কেল আকারে, আমরা এখান থেকে এই পাওয়ারের উপাংশ থেকেই বুঝতে পারতেছি যে এর টর্কটা কিরকম শেপ নেবে। আন্ডারস্ট্যান্ড? কথা বুঝা গেছে? তো সেটাই আমরা দেখলাম যে সেই অনুযায়ী আসছে। এরপরে যেহেতু 3-এর পর যেহেতু কমে যেতেছিল, 1-এ এরকম ছিল, এরপরে আস্তে আস্তে বাড়তেছে, এরপরে বাড়তে বাড়তে 3 নম্বর পর্যন্ত বাড়ছে, 3 নম্বর পর্যন্ত এখানেও টর্কের ক্ষেত্রেও বাড়ছে। এরপর 3-এর পর যত সিরিয়াল নিচ্ছি তত আবার অনুভূমিক উপাংশ কমে যাচ্ছে বা পাওয়ার কম্পোনেন্ট কমে যাচ্ছে, অতএব আলটিমেটলি টর্কও কমে যাবে, এবং সেটাও দেখতে পাচ্ছি যে টর্ক এত দূর ওঠে আবার নিচে নেমে যাচ্ছে, অনেক খুব শার্পলি নিচে নেমে যাচ্ছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা সাধারণত মেশিনকে যে রান করাই,
আমরা মেশিনকে রান করাই হচ্ছে এই যে লিনিয়ার, অলমোস্ট লিনিয়ার বা সরল রৈখিক যে এই যে টর্ক স্পিড কার্ভটা আমরা দেখতে পাচ্ছি, এর যে সরলরৈখিক পার্টটা এই 4-5 রিজনের এইদিকে আমরা সাধারণত করি, বা 5 থেকে 6 এর মধ্যে এখানে সামওয়্যার অ্যারাউন্ড, অথবা 4-5 এর মধ্যে সামওয়্যার 0.03 তে আমরা অনেক সময় করি। ঠিক আছে, 0.04 এর পরে মানে 0.45 এইটুকুনের মধ্যে সাধারণত এই লিনিয়ার পার্টটাতে আমরা কি করি, অপারেটিং কন্ডিশনটা রাখি। এই লিনিয়ার পার্টটার মধ্যে আমরা অপারেটিং কন্ডিশন মোটরটাকে অপারেট করাই। তার মানে এটা দ্বারা কি বুঝাইলেন স্যার? এটা দ্বারা বুঝাইলাম হচ্ছে যে ওই কন্ডিশনে অপারেট করা মানে কি, ধরেন এই পয়েন্টে আমার অপারেট করবে, ফর এন এক্সাম্পল আমি চাই এই পয়েন্টে অপারেট করব, এই পয়েন্টে অপারেট করব, তাহলে এই পয়েন্টে অপারেট করতে হলে আলটিমেটলি কি ঘটবে? আলটিমেটলি যেটা ঘটবে যে এই পয়েন্ট থেকে আমি এখানে যদি আমি লম্ব টানি, তাহলে আমি পেয়ে যাব এস এর মান, যে কত স্লিপে আমার ঘুরতে হবে। এবং আমি যদি এখান থেকে আমি যদি আবার এই পাশেও আমি টানি, তাহলে আমি পেয়ে যাব সে কত টর্কে সে এটা তার টর্কের ভ্যালুটা কত আসছে, সেটাও আমি এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে পেয়ে যাব। আন্ডারস্ট্যান্ড? সো দিস ইজ হাউ তার স্লিপ বা রোটেশনের উপরে ডিপেন্ড করে বেসিক্যালি আমরা এই কার্ভটা আমরা পাই। ঠিক আছে, সো এই কার্ভটা বুঝে গেছে স্যার? হ্যাঁ, টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স এর কার্ভটা বুঝে গেছে? হ্যালো আচ্ছা, এখন আপনারা একটা মজার বিষয় কি খেয়াল করে দেখছেন যে তাহলে এই ডেভেলপ যে আমার টর্কটা সেটা শুধুমাত্র কার উপর ডিপেন্ডেন্ট? স্লিপের উপরে। সেটা কি রোটরের রেজিস্ট্যান্সের উপরে ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট না। তাহলে এখন আপনারা বলতে পারেন তাহলে স্যার তাই যদি না হয়, ডিপেন্ডেন্টই যদি না হয় রোটরের রেজিস্ট্যান্সের উপরে, তাহলে রোটর সার্কিটের মধ্যে এইরকম কোন রোটরের ক্ষেত্রে তিনটা আপনি যে তিনটা কি বলে রিওস্ট্যাট এখানে যোগ করছেন, এখানে দেখাইছেন উন রোটরের ক্ষেত্রে, এটার কাজটা কি ছিল? হ্যাঁ, আমরা একটু পরে পড়লে আমরা বুঝতে পারবো এটার কাজটা কি ছিল। ওকে, হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছিলেন? ইকুয়েশন অনুযায়ী স্যার একটু স্লিপটা বুঝাতে। কোনটা? ওই স্লিপটা ইকুয়েশন অনুযায়ী যে সূত্রটা স্যার আর আগে যেটা দেখ, হ্যাঁ, টিডি এটা এটার কোন পার্টটা স্যার বুঝাবো বলেন? মানে আমি জাস্ট এই ইকুয়েশন থেকে বুঝাইতে চাইছি যে জিনিসটা, যে এই ইকুয়েশনটা প্লট করলে আমরা এই কার্ভটা পাবো। এখন কিভাবে পাবো সেটা ডিপেন্ডেন্সিটা ফার্স্টে বুঝাইছি, যে টর্ক আর স্লিপের এখানে যেমন ওরা কি বলছে যে টর্ক আর স্লিপের ক্যারেক্টারিস্টিক্সটা দেখাইছে। এখন আপনি কোশ্চেন করতে পারেন টর্ক স্লিপ ক্যারেক্টারিস্টিক্স কেমন দেখাচ্ছে? টর্কের সঙ্গে আপনি মেকানিক্যাল পাওয়ারের আপনি ক্যারেক্টারিস্টিক দেখান, বা রোটর রেজিস্ট্যান্সের দেখান, অথবা অন্য কোনো প্যারামিটারের সম্পর্ক দেখান, কেন স্লিপের সঙ্গেই দেখানো হচ্ছে? তো সেটার কারণটা আমি কিন্তু ক্লিয়ার করছি, যে বিকজ স্লিপ ছাড়া অন্য সবগুলো কনস্ট্যান্ট আকারে কাজ করতেছে, সেগুলোর কোনো প্রভাব নাই, সেগুলো চেঞ্জ হয়ও না, এবং তার কোনো প্রভাব টিডির উপরে তাহলে ডেভেলপ টর্কের উপরে পড়বে না। এবং আমরা সেখান থেকে দেখেছি যে শুধুমাত্র স্লিপের উপরেই ডেভেলপ টর্কটা ডিপেন্ডেন্ট। আন্ডারস্ট্যান্ড? সেটা কেন? হ্যাঁ, স্লিপের চেঞ্জের সাথে সাথে টর্কের ডেভেলপ টর্কটাও আমার চেঞ্জ হচ্ছে। এবং আমরা কিভাবে চেঞ্জ হচ্ছে, কেন এইরকম একটা শেপ নিল, সেটাই রোটরের লোকাস কারেন্টের লোকাস থেকে আমরা ভেরিফাই করলাম যে হ্যাঁ এই রকমটাই আসতে হবে তার পাওয়ার কম্পোনেন্ট, কারণ পাওয়ার সমানুপাতিক টর্ক, তাই না? পাওয়ার হাই হলে সে টর্কও হাই হবে। ওকে, সো পাওয়ার কম্পোনেন্টের সঙ্গে তার ইন্টাররিলেশনটা আমরা বুঝতে পারলাম। স্যার বুঝে গেছে কি নাকি না? কোনটা বুঝেন নাই বলেন। সবাই বুঝতে পারছেন? জি স্যার। অনেক শুকনা গলায় বললেন। বুঝতে গেছে। বুঝে গেছে? আবু তাহের বুঝছেন? জি স্যার বুঝেছি।
সর্বনিম্ন কত পর্যন্ত চলে যেতে পারবে? হ্যাঁ, স্লিপ স্লিপের মান সর্বনিম্ন কত নিচে নামতে পারে? আমাদের মন্ত্রী এমপিদের চরিত্র পারবে না, এটুকু তো শিওর। হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন 0.2 হ্যাঁ 0.2, তাই না? স্লিপের সর্বনিম্ন মান হচ্ছে, স্লিপের সর্বনিম্ন মানটা তাহলে কত সাইফুল আমরা পাইলাম? বুঝতে পারলাম ওই কার্ড থেকে? আচ্ছা, প্যারাসিটিক টর্ক, প্যারাসিটিক মানে কি বাংলায়? পরজীবী টর্ক। কেমন পরজীবী? টর্ক? তো মূল যে আমার টর্কটা, এই যে মূল যে টর্ক স্পিড কার্ভের যে মূল টর্কটা, এই টর্কের ভিতরে বাসা বাঁধে যে টর্ক গুলো, তাদের টর্ক বলা হবে প্যারাসিটিক টর্ক। কারণ মূল টর্কের মধ্যে তারা বাসা বাঁধে এবং তার সেখানে বসত করে, সেখান থেকেই আবার আহার সংগ্রহ করে তার মূল টর্কের পাওয়ার। জি স্যার। না, ব্যাক ইএমএফ তো আবার অন্য জিনিস। ব্যাক ইএমএফ মানে হচ্ছে কাউন্টার ইএমএফ। কোন কোন বইতে লেখে ব্যাক ইএমএফ, কোন বইতে লেখে কাউন্টার ইএমএফ। তো কাউন্টার ইএমএফ তো পরজীবী না। এটা পরজীবী নামটা এই কারণে আসছে কারণ মূল যে আমার টর্কের মধ্যে সে কোথাও যদি অন্য আর একটা কোন টর্কের পার্ট যদি আসে, তো সেই টর্কটাকে প্যারাসিটিক টর্ক বলে। তো এখানে কনসেপ্টটা হচ্ছে এই যে রোটরের যে কয়েল আছে না, আমরা যে কোরটা আছে, কোরের স্লট আছে না, ওই স্লটের মধ্যেই তো আমরা তার পেঁচাই, am I right? কেউ কখনো মেশিন খুলছেন আপনারা? ইন্ডাকশন মেশিনের রোটরে কি থাকে? পুরাটাই তার নাকি ভিতরে কাঁচা কুচা থাকে? পেছানো থাকে স্যার। খাঁচা থাকে না? হ্যাঁ, তারগুলো তো ওই খাঁচার স্লটে পেঁচানো থাকে, am I right? তো ওই যে পেঁচানো থাকে, এখন কথা হলো যদি কোনো ডিজাইনের মধ্যে ডিফেক্ট থাকে, যদি ডিজাইনে কোথাও ডিফেক্ট থাকে, তাহলে যেটা করবে যে ফার্স্টে তো এখানে তো 0 স্পিড আর এখানে 100%। তো ফার্স্টে যখন অনেকটা ঠিক আমি ফ্যান দিয়ে বুঝাই, মাথার উপরের ফ্যান দিয়ে বুঝাই, যে ফ্যানটা আস্তে স্টার্ট দিলেন, স্টার্ট দেওয়ার পর ফ্যানটা আস্তে করে তার স্পিড বাড়া শুরু হয়েছে, টর্ক বাড়া শুরু হয়েছে, কেমন? এবং স্পিডও বাড়তে আছে, টর্কও বাড়তেছে, স্পিডও বাড়তেছে। তো বাড়তে যে অনেক সময় কিছু কিছু ফ্যানে আছে দেখবেন একটু বাড়ি খায়, একটু বাড়ি খেয়ে স্পিডটা কমে আসে, এরপর আবার সে ঠিকভাবে চলতে থাকে এবং এরপরে আর সমস্যা হয় না। এরকম দেখছেন কেউ কখনো? আমার ফ্যানটাই তো স্যার জোর চলতে চলতে স্যার মানে বাধা খাই, মানে একটু স্পিড কমে আসে? না না, সব সময় বাধা খাইলে এটা অন্য প্রবলেম। সব সময় না স্যার, ওই মানে স্টার্টের সময়, স্টার্টের পর সে একটা পর্যায়ে যাওয়ার পর তার স্পিডটা একটু স্লো হয়ে আসে, এরপর আবার চলতে থাকে, কেমন? তো এইটা হয় হচ্ছে গিয়ে ওই যে রোটরের যে ইয়াটা, রোটরের যে খাঁচাটা, সেটার মধ্যে যদি কোনো ডিফেক্ট থাকে, ডিজাইন ডিফেক্ট, ঠিক আছে? সেই ডিফেক্ট বলতে কি বোঝানো হয়েছে? ডিজাইনের যে প্যারামিটার, কতটুকুন গভীরে কয়েলগুলো পেঁচানো হবে, কয়েলগুলো কি রকমের হবে। দেখা গেছে এক স্লটে কয়েল পেঁচাইছেন হচ্ছে 1 রেটিং এর, আর এক স্লটে পেঁচাইছেন তার থেকে মোটা চিকন, কনসেপ্টটা বুঝেন। তারপর দেখা গেছে যে সকল স্লটের মধ্যে গ্যাপ একই রকম পরিমাণে নাই। তারপরে এমন হইতে পারে যে ওই স্লটের যে উচ্চতা, সেটার একটা প্রবলেম আছে, সেটাও একদম সিমেট্রিক না সকল স্লটের মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে আমার এই একটা টর্ক থাকে, যে টর্কটা ক্রিয়েট হয়, এরকম একটা টর্ক অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। এটা কিন্তু ওই রোটরের মধ্যে ক্রিয়েট হয় না। এই টর্কটা তো হচ্ছে কি আমি বেসিক্যালি মেকানিক্যালি আমি এই টর্কটা দেখতে পাচ্ছি, কেমন? সে ঘোরার সময়। তাহলে তখন যেটা ঘটে যে ফার্স্টে একটু সে স্টার্ট নেয়, একটা পর্যায়ে যাওয়ার পর সে আবার এই যে একটা টর্কের কারণে, প্যারাসিটিক টর্ক বেসিক্যালি, এই টর্কের কারণে স্লো ডাউন হয়ে যায়, কারণ তার টর্ক কমে গেছে। এরপর আবার সে
স্পিড বাড়তে থাকে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে প্যারাসিটিক টর্ক, এই প্যারাসিটিক টর্কের সবার যে নিচের যে পয়েন্টটা, পুল আপ লেখা আছে এই সবার যে নিচের পয়েন্টটা যেটা, স্যার, পুল আপ লেখা আছে। সবার যে নিচের পয়েন্টটা, কেমন এই নিচের পয়েন্টটা সবার যেটা, এই পয়েন্টে টর্কের ভ্যালু কত? এই পয়েন্টে টর্কের একটা ভ্যালু থাকবে না? কেমন এই পয়েন্টে তো টর্কের একটা ভ্যালু থাকবে না কিনা? এই পয়েন্টে টর্কের একটা ভ্যালু থাকবে না? ঠিক আছে, তো সেই টর্কের ভ্যালু থাকবে। এখন মজার বিষয় হচ্ছে যে এইটা ফ্যানটা স্লো হইয়া সার যদি এই পুল আপ টর্কের মান, ফ্যানের কথা বাদ দিলাম, এই পুল আপ টর্কের ভ্যালু যদি লক রোটরের সময় তার যে টর্কের পরিমাণ, লক রোটরের সময় তার একটা টর্কের ভ্যালু আছে, সেই ভ্যালুর চেয়ে যদি এই পুল আপ টর্কের মান যদি কম হয়, এই কথাটা দিয়ে কি বুঝাইলাম? তার মানে আমি বুঝাইতে চাইলাম যে এই যে জিনিসটা আছে সে এখান থেকে এরকম না হয়ে যদি আরো ডিপে চলে যায়, তো কথা বুঝাইতে পারছি? মানে এইটা যে ডিপে নিচে নামছে, এই নিচে নামাটা যদি লক রোটারের সময় যে পরিমাণ টর্ক তার চেয়েও যদি নিচে চলে আসে তার পুল আপ টর্কের ভ্যালু, তাইলে আর সে অ্যাক্সেলারেট করতে পারবে না। আমি কি বুঝতে পারছি? জি স্যার। যদি এরকম হয় যে আমার পুল আপ টর্কের ভ্যালু লক রোটরের টর্কের চেয়ে ভ্যালুর চেয়েও কম, তাহলে সে আর অ্যাক্সেলারেশন করতে পারবে না। যেটা ঘটবে, ফ্যান সুইচ দিবেন, এরপর সে ফ্যানটা ঘোরা শুরু করবে, এরপর আস্তে স্লো হয়ে ফ্যান বন্ধ হয়ে থাকবে, বস করতে থাকবে। জি স্যার। অনেকটা এরকম কেউ যেন ফ্যানটা হাত দিয়ে ধরে রাখছে যাতে না ঘুরতে পারে, এবং এরকম হইতে থাকলে হাই কারেন্টের ফলে ওই কয়েলটাও পুড়ে যাবে। কথাকে বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ। আর যদি এমন হয় যে ভাগ্যক্রমে যে লক রোটর অবস্থায় তার যে টর্ক তার চেয়ে যদি পুল আপ টর্কের মান যদি বেশি হয়, মানে উপরের দিকে থাকে, তাহলে একটু স্লো ডাউন হবে, স্লো ডাউন হয়ে তারপর আবার অ্যাক্সেলারেট করে সুন্দরভাবে চলতে থাকবে। কথা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অ্যাপল মামা ভয়েস বন্ধ করেন, মাইক্রোফোন বন্ধ করেন। মনে হচ্ছে পপকর্নের দোকানের পাশে আমরা কথা বলতেছি। আচ্ছা, হোয়াট এভার, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আচ্ছা, এখন মোটরের ডিজাইন, মোটরের কয়েক রকম ক্লাস আছে, কেমন? ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। হ্যাঁ, তো এটা মানে কি বুঝালেন স্যার? ক্লাসে মোটরের আবার ক্লাস আছে, ঠিক আছে। বিষয়টা হচ্ছে যে এটা ডিপেন্ড করে তার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স এর উপরে, কেমন? তো যদি ডিজাইন এর একটা মেশিন হয় তাহলে তার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হবে সেখানে আমরা এই কার্ভ থেকে দেখতে পাচ্ছি, কেমন? যদি ডিজাইন বি হয় সেটাও ঠিক এর মতোই শুরু হয়েছে, বাট এর ম্যাক্সিমাম টর্ক ডিজাইন এর চেয়ে কম। কথা কি বুঝতে পারছি? ম্যাক্সিমাম টর্কটা ডিজাইন এর চেয়ে ডিজাইন বি তে কম, আর ডিজাইন সি তে আরো কম ম্যাক্সিমাম টর্ক, কিন্তু সরি, ডিজাইন সি এর ক্ষেত্রে তার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে গিয়ে বেসিক্যালি টর্ক কত ছিল তার চেয়ে তার লক রোটর অবস্থায় তার এখানে সবচেয়ে বেশি হয়। আবার এখানে আবার তার একটা ওভারশুটও আছে, টর্কের এখানে একটা ওভারশুট আছে, মানে বেড়ে আবার কমে, এরকম ডিজাইন সি। আর ডিজাইন ডি হচ্ছে আরেকটা স্পেশাল টাইপের ক্লাসের ইন্ডাকশন মেশিন, যার হাইয়েস্ট টর্ক হচ্ছে গিয়ে লক রোটর অবস্থায়। কথা কি বুঝতে পারছি? এখন অনেকটা ঠিক এরকম, ধরেন ফর এক্সাম্পল ওই যে মাটি তোলার যে বুলডোজার আছে না, হ্যালো, বুলডোজার যদি মাটি তুলতে নেয় তাহলে মাটিতে সে যখন ধাক্কা দেবে, ঠিক আছে, অথবা ভ্যাকু বলে, সো এখন সেইটা দিয়ে যখন সে আঘাত করতে নিবে তাহলে তার স্টার্টিং এর সময় তো তার টর্ক অনেক হাই হইতে হবে না? সেখানে ক্লাস ডি এর ইন্ডাকশন মেশিন, ইন্ডাকশন মোটর বেটার, তার স্টার্টিং এর সময় হাইয়েস্ট, তাহলে প্রথমেই যে সে অনেক হাই টর্ককে ধাক্কা দিতে পারবে। কথা কি বুঝতে পারছি? এরপর যখন মাটিগুলো তার মধ্যে উঠে গেল, এরপর সে আস্তে আস্তে নিয়ে আসলেও সমস্যা নাই। কথা কি বুঝা গেছে? জি স্যার।
হ্যাঁ, কিন্তু আমরা যে বিভিন্ন অন্য টাইপের নরমালি ক্লাসে টাইপের মেশিন গুলো সেগুলোর ক্ষেত্রে তার হচ্ছে এই টিপিক্যাল টর্ক স্পিডের ডায়াগ্রাম। কথা কি বুঝা গেছে? সো বিভিন্ন পারপাসের কারণে বিভিন্ন এই ক্লাসগুলো ইউজ করা হয়। তবে ক্লাস এ এর চেয়ে ক্লাস বি এর দাম কম, ক্লাস এর দাম সবচেয়ে বেশি হবে, ক্লাস ডিও বেশি হইতে পারে, ডিপেন্ড করতেছে ওইটা আবার সাইজ যদি আবার বেশি বড় হয়, ঠিক আছে। বাট একই সেম রেটিং এর যদি হয় তাহলে কম্পারেটিভলি ক্লাস এর দামটাই কমার্শিয়ালি বেশি। আমি ভুল হইলে এটা আমাকে পরে কারেক্ট করে দিন, আমি যতদূর জানি সেটাই। ওকে স্যার, তাহলে এটা বুঝা গেছে ক্লাসে ক্লাস বি ক্লাস ডি। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা উন্ড রোটরের ক্ষেত্রে দেখেছিলাম যে রোটরের কয়েলের মধ্যে তিনটা আমার রেজিস্ট্যান্স আমার সংযুক্ত ছিল, এম আই রাইট? উন্ড রোটরের ক্ষেত্রে তিনটা রেজিস্ট্যান্স আমার ছিল না সংযুক্ত? জি স্যার, রিওস্ট্যাট টাইপের। হ্যাঁ, মানে পরিবর্তনশীল বা রেজিস্ট্যান্স আমার সংযুক্ত করা ছিল না। এই যে স্লিপ রিং এর সঙ্গে বেসিক্যালি এটা স্লিপ রিং কার সঙ্গে যুক্ত আছে? স্লিপ রিং যুক্ত আছে হচ্ছে গিয়ে আমার এই রোটরের সঙ্গে, এম আই রাইট? হ্যাঁ, কথা বুঝা গেছে? তো স্লিপ রিং এর সঙ্গে আমার এই যে রিওস্ট্যাট সংযুক্ত আছে, কেমন? তাহলে এই সংযুক্ত থাকার ফলে এই স্লিপ রিং এর সঙ্গে এই রোটর এই তিনটা রেজিস্ট্যান্স যেটা একটু আগে দেখলাম তারা বাড়লে একই সঙ্গে বাড়বে এবং কমাইলেও একই সঙ্গে তিনজনই একই সঙ্গে কমবে, কেমন? তো মজার বিষয় হচ্ছে যে আপনি একটা ক্লাসে টাইপের একটা মেশিনকে আপনি চাইলে ওই রেজিস্ট্যান্সকে আপনি বাড়িয়ে কমিয়ে আপনি অন্যান্য ক্লাসের ক্যারেক্টারে নিয়ে যেতে পারবেন। মানে একটা ক্লাসের মোটর বাট উন্ড রোটর যদি তার হয় তাহলে আপনি সেই রেজিস্ট্যান্স কমিয়ে বাড়িয়ে আপনি কি করতে পারবেন? আপনি এটার এই যে ম্যাক্সিমাম টর্কটা কোথায় আসবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। মানে একটা ক্লাসে মেশিনকে আপনি চাইলে ক্লাস ডি মেশিনেও রূপান্তরিত করতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি? ঠিক আছে। তো রেজিস্ট্যান্স যদি আপনি বাড়ান, হাই করেন, তাহলে আলটিমেটলি সে কি করবে? এই যে ম্যাক্সিমাম টর্কটা সে বামে সরে যেতে থাকবে। কথা কি বুঝতে পারছি? যত রেজিস্ট্যান্সটা বাড়তে থাকবে তত এই আমার ম্যাক্সিমাম টর্ক কোথায় আসতেছে সেটা আমার বামের দিকে সরে যেতে থাকবে। কথা কি বুঝা গেছে? কথা বুঝা গেছে? হ্যাঁ জি স্যার। কেমন? তো কেন রেজিস্ট্যান্স বাড়াইলেই বামের দিকে চলে আসবে? তো এটা আমার সামনে দেখতে পাবো, কেমন? সামনে একটু দেখতে পাবো। তো এইটুকুন ডায়াগ্রাম তো বুঝা গেছে, তাই না স্যার? ক্লাস এ ক্লাস বি ক্লাস সি ক্লাস ডি, ঠিক আছে? ওকে, তারপরে আমি পড়বো, আমরা কি পড়বো যে মোটরের বেসিক্যালি এটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট। এর আগে যত ইকুইভ্যালেন্ট সার্কিট গুলো আমরা দেখছি সেগুলোতে কি হচ্ছে, সেগুলোতে বেসিক্যালি রোটর পার্টটা আমরা দেখাইছি, কেমন? স্ট্যাটর পার্টটা যা শুধু বলছি যে এখানে রিভলভিং একটা ফ্লাক্স আসতেছে। তো এখানে যেটা করা হয়েছে স্ট্যাটর পার্টের সার্কিটটাকেও দেখানো হয়েছে। তো স্ট্যাটরে বেসিক্যালি কি দিই আমরা? স্ট্যাটরে আমি 3 ফেজ কানেকশন দিছি, এম আই রাইট? স্ট্যাটরে 3 ফেজ কানেকশন দিছি, ফলে রোটরটা ঘোরা শুরু করছে। এটাই তো ফাংশনটা, তাই না? তো তাই যদি হয় তাহলে এখানে বেসিক্যালি তার মধ্যে কি আছে? কোর আছে স্ট্যাটরের, কোরের মধ্যে কি আছে? কয়েল পেঁচানো আছে, এম আই রাইট? তাহলে কোরের মধ্যে যদি কয়েল পেঁচানো থাকে আর সেটার ইকুইভ্যালেন্ট সার্কিট যদি বানাইতে নেই, ঠিক আছে, তাহলে সেটা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের মতোই সে রূপ নেওয়া উচিত না? কোরের মধ্যে কয়েল পেঁচাইছি, এরপর ইকুইভ্যালেন্ট সার্কিট নিছি, এম আই রাইট? আমি কি ঠিক বলেছি? আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে আলটিমেটলি তাহলে এখানে আমার সেই ট্রান্সফরমারের মতো এই যে পার্টটা আসে, এই পার্টটা কিসের জন্য? ওই যে রিভলভিং ফ্লাক্স তৈরি করতেছে। আর ট্রান্সফরমারের ক্ষেত্রে কি হয়েছিল যে ওই কয়েল থেকে কোরের ভিতরে একটা ঘূর্ণায়মান ফ্লাক্স তৈরি হয়েছিল, এম আই রাইট? কোরের ভিতরে রোটেটিং একটা ফ্লাক্স তৈরি হয়েছিল না ট্রান্সফরমারে? মনে নাই কারণ? ট্রান্সফরমারের কোরের ভিতরে যে ফ্লাক্স যায় ওইটা কি স্থির হয়ে বসে থাকে নাকি ঘুরতে থাকে? ফ্লাক্স গুলো ঘুরতে থাকে। তো এইখানেও তো ঘূর্ণায়মান ফ্লাক্স তৈরি হয়েছে 3 ফেজের, কেমন?
তাহলে এটার তাহলে ম্যাগনেটাইজিং পার্ট আছে, সেই যে ম্যাগনেটাইজিং পার্ট, কেমন কথা বুঝা গেছে? এটা সেই ম্যাগনেটাইজিং পার্ট। সেই ম্যাগনেটাইজিং পার্টের মধ্যে আমার এখানে ইন্ডাক্টর পার্টটা আছে, যেটা ম্যাগনেটাইজিং এর কম্পোনেন্টকে আমার কন্ট্রিবিউট করতেছে, ম্যাগনেটাইজেশন প্রোভাইড করতেছে। আমার সেই কোর লস আছে, সেই কোর লসটাকে রিপ্রেজেন্ট করতেছে আরএফই দ্বারা, কেমন? আমার স্ট্যাটরের যে কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, সেটার কারণে আমি আরএস লিখছি, স্ট্যাটরের রেজিস্ট্যান্স, কেমন? সেই কয়েলগুলোর কি আছে, ইন্ডাকট্যান্সও আছে না, তাই আমি সেটা ওই স্ট্যাটরের কন্ডাক্টরের আমি রিঅ্যাকট্যান্স আকারে এখানে বেসিক্যালি রিঅ্যাকট্যান্স আকারে দেখানো হয়েছে বাধা। তার এখানে বাধা রেজিস্টিভ বাধাও আছে, রিঅ্যাকটিভ বাধাও আছে। আচ্ছা, তো এখন সেখান থেকে ইএস বেসিক্যালি এটা স্ট্যাটরের। তো যেহেতু এটা ট্রান্সফরমারে কি ছিল, একই সঙ্গে সংযুক্ত ছিল, যদি সব প্রাইমারিতে নিছি, অথবা ট্রান্সফরমারের মতো ছিল, কেমন? এবং এটা স্ট্যাটিক ছিল, এখানে মাঝখানে কোনো ঘূর্ণন ছিল না, কেমন? তো এইটা ঘূর্ণন দিয়ে বুঝাচ্ছি যে ঘূর্ণনশীল একটা ফ্লাক্স। তারপরে কি হয়েছে, এটা প্রাইমারি বলতে পারি, এটা সেকেন্ডারি বলতে পারি। তো এই পাশে রোটরের পার্টে কি হয়েছে, সেই ফ্লাক্সটা, ঘূর্ণনশীল ফ্লাক্সের থেকে পাওয়ারটা, যেটা আমরা এর আগে পড়ে এসেছি, এয়ার গ্যাপ পাওয়ার, কেমন? এয়ার গ্যাপের মধ্যে যে একটা গেল, মূল পাওয়ারটা স্ট্যাটর থেকে এয়ারের গ্যাপের মধ্যে গেল, এরপর এয়ারের গ্যাপের থেকে আমার রোটরের মধ্যে গেল, এম আই রাইট? এইভাবেই তো ঘটছে, তাই না? তো সেটাও এখানে দেখানো হয়েছে। দেখানোর পর এখানে রোটর পার্ট তো আমি আগেই বর্ণনা করছি, ইবিআর, এক্সবিআর, এটা কনস্ট্যান্ট। যেহেতু কনস্ট্যান্ট বলতে এত সহজে পারতেছি কেন, কারণ আমরা স্লিপের সঙ্গে ইন্টার রিলেশনটা দেখাইছি এই রেজিস্ট্যান্সের মাধ্যমে। কথা বুঝতে পারছি? যাতে আমার ক্যালকুলেশনের সুবিধার জন্য। This is not constant, this is changing. Yes, okay, so this is changing based on what? Based on load, okay? So মোটরের লোড কি, আমার যেমন এক সময় স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় লোড কি জিজ্ঞেস করছি, বলে কারেন্ট। লোড কি? লোড কারেন্ট। আরে বাবা, মোটর হইলে তাহলে লোড কি? আমার লোড হচ্ছে, মানে বাংলায় লোড মানে হচ্ছে বোঝা। লোড মানে কি? লোড মানে বোঝা। তো একটা মোটরের জন্য বোঝা কি? মোটরের বোঝা হইলো গিয়ে সে যাকে ঘোরাচ্ছে সেটাই তার বোঝা, তাই না? তাহলে মোটরের বোঝা হচ্ছে কি, আপনি তাহলে যে যাকে সে ঘোরাচ্ছে সেটা তার লোড। আপনি সেটা যদি আরো বেশি হাই পরিমাণ, হ্যাঁ মেকানিক্যাল লোড, ঠিক আছে, বা তার যাকে ঘোরাচ্ছে সেটা তার লোড, সেটা আপনি যদি আরো হাই নিউটনের নিউটনের আপনি যদি বস্তু এনে দেন, তাহলে ঘুরাইতে তার আরো শক্তি লাগবে। ঠিক জেনারেটরের ক্ষেত্রে কিন্তু আবার তা না, জেনারেটরের ক্ষেত্রে সে আবার বিদ্যুৎ দিচ্ছে, হ্যাঁ, পাওয়ার জেনারেট করতেছে, পাওয়ার দিচ্ছে হচ্ছে সে ইলেকট্রিক্যাল পাওয়ার। সে কোথায় দিচ্ছে? সে দিচ্ছে হচ্ছে গিয়ে বিভিন্ন বাতি, তারপরে মোটর, আরো জেনারেটর, অন্য সার্ভিসে সে প্রদান করতেছে। তাহলে তার ক্ষেত্রে লোড হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার অথবা ইলেকট্রিসিটি, এম আই রাইট? সো ইলেকট্রিসিটিটা হচ্ছে জেনারেটরের লোড, অথবা ইলেকট্রিক্যাল পাওয়ারটা হচ্ছে তার জেনারেটরের লোড। আর মেকানিক্যালি এটা তার হচ্ছে গিয়ে লোডটা হচ্ছে গিয়ে তার মেকানিক্যাল। সো আন্ডারস্ট্যান্ড ইট? ওকে, কথা বোঝা গেছে স্যার? হ্যাঁ, ইকুইভ্যালেন্ট সার্কিটটি কি বোঝা গিয়েছে? বুঝা মানে আবার একটু আগে লোড না, বুঝতে পেরেছেন কি? আচ্ছা, তাহলে এটা ওই বেসিক্যালি ইকুইভ্যালেন্ট সার্কিট ওই আগেরটাই আর কি, কেমন? আচ্ছা, সো এটা যদি আমি এখন সমস্ত এই সাইডটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এরকম দাঁড়াবে না, যেমনটি আমরা ট্রান্সফরমারের ক্ষেত্রে করেছিলাম, কেমন? বুঝা গেছে? যেমন এখানে আইআর আর এখানে আইএস, স্ট্যাটরের, এটা রোটরের। বাট আমি যদি এখন সবগুলো এই পাশে নিয়ে আসি, তাহলে আমার এরকম দাঁড়িয়ে যাবে না ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে? কথা বুঝা গেছে? মানে ট্রান্সফরমার যেরকম হইছে, যে ইম্পিডেন্স রিফ্লেক্ট করা, এটাকে বলে ইম্পিডেন্স, রিফ্লেকশন অফ ইম্পিডেন্স। এটা কেন হচ্ছে? বিকজ কথা হইলো যে আমার সেকেন্ডারিতে আমার এখানে যদি আমার লোড বাড়াই, আলটিমেটলি
আমার এই প্রাইমারি তো আমার হাই পরিমাণ আমার এই লোডের কারেন্ট আসতে হবে, ঠিক আছে। সো যদি এটা মোটর আকারে হয় তাহলে হাই মেকানিক্যাল পাওয়ার যত রিকোয়ার হবে, বেসিক্যালি এই মেশিনটা কাজ কি, তাহলে যত ইলেকট্রিক্যাল পাওয়ারটাই মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করে, তাই না? মোটরের কাজ তো এইটাই। তো শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী পাওয়ার বা এনার্জি সেটা কি কম বেশি হইতে পারবে? পারবে না। ইনপুটে যা আসবে আউটপুটে আসবে, আর কিছু পরিমাণ লস হয়ে যাবে, এম আই রাইট? বাট টোটালটা যোগ সমান থাকবে। এই লস আর আউটপুট যোগ করলে ইনপুটের সমানই আমরা পাবো। সো দ্যাটস হাউ ইট উইল ওয়ার্ক। সো এটা আমরা সেই ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে আমরা যখন প্রাইমারিতে আনছি সেরকমই হবে। দিস ইজ ওয়াই ইন্ডাকশন মোটরকে আমরা বলি রোটেটিং ট্রান্সফরমার। রোটেটিং ট্রান্সফরমার বলি ইন্ডাকশন মেশিনকে, রোটেটিং ট্রান্সফরমার বলি। আন্ডারস্ট্যান্ড? ইন্ডাকশন মোটরকে সাধারণত বলা হয়, ঠিক আছে, রোটেটিং ট্রান্সফরমার। সো এইটা বুঝতে পারছেন। এবং আপনারা যদি যত রেটেড কন্ডিশনে আমি চালাবো, আমার এই ম্যাগনেটাইজেশনের পার্টটা বা এক্সাইটেশনের পার্টটা আমি ইগনোর করতে পারবো। ইগনোর করে ফেললে থাকবে শুধু এই চারপাশের যে সার্কিটটা, ওইটা থাকবে। ওকে, সো এটা এখানে দেখানো হয়েছে। এটা কোন ভ্যালুর জন্য কি আমরা আগেই জানি যে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে চলে আসলে ইম্পিডেন্সের সঙ্গে কি হয়, আমার টার্ন রেশিওর বর্গ গুণ হয়ে যায়, এম আই রাইট? তো সেগুলো এখানে বলা হয়েছে, প্লিজ একটু দেখবেন, ঠিক আছে। এখানে R2 যেটা দেওয়া হয়েছে, বেসিক্যালি এখানে R1 দেওয়া আছে, এখানে R2 যেটা, যেহেতু এটা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে চলে আসছে তাহলে তার সঙ্গে a স্কয়ার গুণ হবে। এখানে x2 যেটা আসে অবশ্যই আমার কি হবে, এখানে আমার ছিল কত, xbr ছিল, xbr, তাহলে এটার সঙ্গে a স্কয়ার গুণ হয়ে যাবে। আর ওখানে রেজিস্ট্যান্স কত ছিল, rr বাই rr ছিল, এটা হচ্ছে রেজিস্ট্যান্স rr। সো সেটার সঙ্গে rr এর সঙ্গে a স্কয়ার গুণ হয়ে গেছে, ঠিক আছে। এবং কারেন্টটা কি হবে, সে আগের মতো ট্রান্সফরমারের মতোই। কারেন্টের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার এ দিয়ে উল্টা আরো ডিভাইড হয়ে যাবে। কেমন, মানে I2 টা হচ্ছে গিয়ে আমার এখানে I2 টা যেটা আসতেছে এই IR এর উল্টা, ঠিক আছে। সো আর এখানে E2, এখানে E2 বলা হয়েছে E2 টার মান হবে ES এর সমান। কারণ কি, এখানে যখন আমরা ES আলাদা দেখছি, তো এটা যেহেতু এখানে প্যারালাল ভাবে আসছে, সো আলটিমেটলি E2 আর ES কি হবে, সমান হবে। এবং এটার মান কত হবে, এই যে ব্লক রোটর কন্ডিশনের যেটা, সেটার সঙ্গে এই অবস্থায় গুণ হবে। যদি ইম্পিডেন্সের সঙ্গে হয় তাহলে a স্কয়ার গুণ হয়, আর যদি ভোল্টেজের সঙ্গে হয় তাহলে a কি হবে, গুণ হবে, আর যদি কারেন্টের সঙ্গে হয় তাহলে a ভাগ হয়ে যাবে, তাই না? এটা তো আমরা দেখেই আসছি ট্রান্সফরমারের ক্ষেত্রে। কেমন? আর এ মানে কি, বেসিক্যালি NS/NR। তো এটা তো আমরা জানি যে ট্রান্সফরমেশন রেশিও বেসিক্যালি। তাহলে স্ট্যাটরের আমার টার্ন নাম্বার বাই রোটরের টার্ন নাম্বার, কেমন? RFE কোর লস আর XM হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। এটা তো মুখে আমি বলে দিছি। তো এখানে সেই জিনিসগুলো এখানে ভেক্টর ফর্ম আকারে ওরা বলছে, ঠিক আছে। এক্সাইটিং কারেন্ট পার ফেজ, আর এর প্রত্যেকটা আমি নাম মুখে যা বলছি সেগুলো জাস্ট ওরা এখানে লিখছে। কথা বুঝে গেছে? আচ্ছা, এরপর হচ্ছে পার্ট অফ স্পিড লস এন্ড এফিসিয়েন্সি। তো এখানে সেই অনুযায়ী গেলে ইকুয়াল টু কত আসে এই সার্কিট থেকে, ওরা সেগুলো এখানে জাস্ট লিখছে। এটা আমার মনে হয় না খুব ডিটেইলসে আপনাদের লাইন বাই লাইন ব্যাখ্যা করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে Z2 যেটা আছে তাহলে এই দুইটার কি হবে, এই দুইটার যোগফল, বাট ভেক্টর আকারে হলে কি হবে, তাহলে আলটিমেটলি বেসিক্যালি কি হবে। সো সেটা এখানে Z2 টা দেওয়া আছে, আর Z0 হচ্ছে এটা। বেসিক্যালি এরা দুজন হচ্ছে প্যারালাল, তো প্যারালাল থাকলে আলটিমেটলি এইভাবে আমার হয়ে যাবে, ঠিক আছে। এটা তো আপনারা প্যারালালের সূত্র থেকে জানেন। আর এখানে জেড প্যারালাল জেডপি, এখানে যেটা দেওয়া আছে জেডপিটা, সেটা আমার এখানে এই সূত্র অনুযায়ী ওরা Z2 আছে এবং এখানে Z0 আছে, ঠিক আছে। এরা দুজন প্যারালাল, যেহেতু জেডপি তে এরা তো Z2 আর Z0 এরা প্যারালাল, তো আলটিমেটলি এই সূত্র অনুযায়ী হবে, নিচে প্লাস উপরে গুণ। আর জেড ইন যেটা এই পাশ থেকে আমি দেখবো, জেড ইন মানে এই যে এখান থেকে, সরি এখান থেকে মানে একদম শুরু থেকে, তাহলে টোটাল ইনপুটটা আমার কত আসবে, তাহলে আমার স্যার আসবে Z2 ভেক্টর যেটা সর্বপ্রথম স্যার, ওটা তো এই যে বোঝা যাচ্ছে না, নিচেরটা বোঝা যাচ্ছে যে প্যারালাল। এই যে Z2, হ্যাঁ স্যার, এটা কি করে স্যার ওখানে? এই Z2 বেসিক্যালি এরা দুজন কি সিরিজ না, am I right? জি স্যার,
জি তো স্যার Z2 ইকুয়াল টু এই যেটা লিখছে, Z2 ইকুয়াল টু এইটা যোগ এইটা, বুঝে গেছে? বুঝা গেছে? সিরিজ করেছে স্যার যেটু আর এটা না সিরিজ তারা করবে কেন? সিরিজে আছে না, জি স্যার সিরিজ তারা সিরিজ তাদের মন খুশি মতো তো নিতে পারবে না। এখানে আছে কিসে? সিরিজে না প্যারালালে? দুইজন সিরিজে স্যার। আছে না, তো সিরিজে লিখছি, সিরিজে জি, করলে এটা কি হবে? যোগ হবে না? ঠিক আছে, জি, স্যার। কেমন? এইবার জি, আসি স্যার। জেড নট এর ক্ষেত্রে। জেড নট তো বুঝছেন, এরা দুজন প্যারালাল আছে না, আর এফ ই আর জে হ্যাঁ। এক্স এম। তাহলে দুইটা আমার যদি প্যারালাল থাকে, তাহলে এটা তো সার্কিট থেকে শিখে আসছেন, তাহলে এরকম হবে না? নিচে যোগ হবে, জি। উপরে গুণ হবে দুজনের ক্ষেত্রে, দুজন যদি প্যারালাল থাকে, কেমন? ঠিক আছে। তাহলে জেড পি টা কত হবে? এখান থেকে যদি জেড পি দেখা শুরু করি, তাহলে এখানে জেড নট পার্ট আর এখানে জেড টু পার্ট, তাহলে জেড টু পার্ট এখান থেকে শুরু হয়ে এখানে, আর এটা এখান থেকে এখানে, তাহলে দুজন প্যারালাল না? জেড নট, তাহলে জেড নট আর জেড টু টা প্যারালাল না জেড পি এর ক্ষেত্রে? জেড পি এর ক্ষেত্রে তাহলে সেটাই প্যারালাল হলে যে সূত্রটা দাঁড়িয়ে গেল। কথা বুঝে গেছে? তাহলে জেড ইনপুটটা কি হবে? এইটুকুন যদি আমি বলি জেড, তাহলে জেড ওয়ানটা কত? জেড ওয়ানটা এদের দুজনের যোগফল, কেমন? তাহলে জেড ওয়ান, তাহলে জেড ইনপুটটা কত হবে? জেড ওয়ান এর সঙ্গে আমার এই যে টোটাল যেটা আছে সেটা কি প্যারালাল নাকি সিরিজ? যদি জেডপি দিয়ে বলি, তাহলে জেডপি হচ্ছে সিরিজ, জেডপি তো এই পুরোটাকে মিলে ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স আসবে, তো এটা তো জেড ওয়ান এর সঙ্গে পুরাটা মিলে স্যার সিরিজ হয়ে এখানে চলে আসবে, আমার রাইট? ধরেন এইটুকুন জি, স্যার। মানে এইটুকুন মানে একটা বক্স, এখানে লেট মি ড্র এ বক্স। সো এইটুকুন মিলে আমার আসলো, মনে করেন একটা 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 ইম্পিডেন্স পাইলাম এইটুকুন। তাহলে এই বক্সটার ভিতরে কি আছে ধরেন আপনি জানেন না, তাহলে এটার নাম দিলাম হচ্ছে জেডপি। তাহলে জেড ওয়ান আর জেডপি টা তাহলে কিসে আছে? সিরিজে আছে, এসে তারা এখানে সংযুক্ত হয়েছে। কথা বুঝতে পারছি? এখান দিয়ে গিয়ে জেড ওয়ান হয়ে জেডপি হয়ে তারপর এখান দিয়ে আসছে, তাহলে এরা দুজনের সিরিজে যে এখানে দেওয়া আছে। কথা বুঝে গেছে? জি স্যার ওকে ফাইন। সো এখন আরো কিছু ইকুয়েশন আমরা এখানে ডিরাইভ করব, সেখানে হচ্ছে কি এর পাওয়ার গুলো কত। তো থ্রি ফেজের আকারে ওরা 3 আসছে থ্রি ফেজের কারণে, ঠিক আছে? তো এগুলো এসসিএল পিএসসিএল টা কত হবে? এখানে i1 r1 স্কয়ার i1 স্কয়ার i স্কয়ার r, সো থ্রি ফেজের জন্য 3 আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কি স্ট্যাটর কন্ডাক্টর লসের ক্ষেত্রে, কেমন? স্ট্যাটরের সাইডে আমার যে কন্ডাক্টর লস, সেটা কি হবে? এই রেজিস্ট্যান্সের উপরে যে পরিমাণ লস হবে সেটাই না? am I right? কথা বুঝে গেছে? স্ট্যাটর কন্ডাক্টর লসটা কোথায়? স্ট্যাটরে কোনটা? এই আর1 টা কার? স্ট্যাটরের না রোটরের? স্ট্যাটরের স্যার। তাহলে এই আই স্কয়ার আর লস এটার উপরে কত হবে? আই স্কয়ার আর1, জি এই স্যার, i1 ঠিক আছে। কারেন্টের ভিতর দিয়ে ঢুকতেছে, তাহলে i1 স্কয়ার ইনটু r1। তো যেটা তো একটা ফেজের ক্ষেত্রে দেখানো হয়েছে, তাহলে তিনটা ফেজের ক্ষেত্রে হইলে টোটাল লসটা কত? 3 দিয়ে গুণ হবে না? কথা বুঝতে পারছি? তো সেটাই জি, বলা স্যার। আছে। আর পি গ্যাপ ইকুয়াল টু, কেউ কিছু বলছে আমাকে? বলে নাই? আচ্ছা, পি গ্যাপ ইকুয়াল টু পি আরসিএল বাই 1/s, এটা তো আগেই দেখে আসছি সূত্রতে, am I right? পি গ্যাপের মান কত হয় এটা আগে আমরা দেখে আসি না? স্যার ওটারে কি পাওয়ার ফ্যাক্টরের সূত্রে পড়ছে স্যার? হ্যাঁ, ওই যে পি সমান আই স্কয়ার আর এই যে পি আরসিএল বাই এস, পি গ্যাপ ইকুয়াল টু পি আরসিএল বাই এস, এই যে এখান থেকে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে পি আরসিএল আর এটা হচ্ছে এস, সো পি আরসিএল বাই এস, পি গ্যাপ ইকুয়াল টু, ইউ ক্যান রাইট দ্যাট পি আরসিএল বাই এস। আর কোনটা বলেন কি? স্যার পাওয়ারের যে সূত্রটা স্যার সেটা থেকে ডাইজেন না স্যার ওই লাইনটা কোন লাইনটা? আই স্কয়ার আর হ্যাঁ, পাওয়ার পি ইকুয়াল টু কত? আই স্কয়ার আর স্যার এটা এলিমেন্টারি সার্কিট থেকেই আমরা জানি পি পাওয়ার পি ইকুয়াল টু আই স্কয়ার আর। কেউ থ্রি দিলেন কেন স্যার সামনে? থ্রি দিলাম, তিনটা ফেজের মধ্যে দিয়ে তো সেম জিনিস যাচ্ছে, am I right? একটা ফেজে যদি হয় এতটুকু লস, তিনটা ফেজে হয় কত? এটা তো সিম্পল ঐকিক নিয়ম। কথা বুঝে গেছে? জি স্যার, হইছে। আগেন স্যার। তাই না?
একটা লাউয়ের দাম যদি 25 টাকা হয় তাহলে 3টা লাউয়ের দাম কত? তাহলে 3 দিয়ে গুণ করতে হবে না? জি স্যার, ঠিক আছে? 3। হ্যাঁ, আমার স্যার জিজ্ঞেস করছিল আমারে অঙ্ক ক্লাসে, বলছিল যে একটা লাউয়ের দাম যদি 25 টাকা হয় 1 কেজি চালের দাম কত? Whatever. স্যার এটার অ্যান্সার কিভাবে দিব স্যার? এটা অ্যান্সার মানে আপনি একটু টোটকা অ্যান্সার দিতে পারেন। আপনি বলতে পারেন স্যার 40 টাকা হবে। আর স্যার যদি বলে স্যার না এটা তো তোমার ভুল হয়েছে, তো স্যার প্রমাণ করেন আমি ভুল হয়েছে। এটা হলো টোটকা অ্যান্সার। আর আপনি যদি ইন রিয়েলিটি সিরিয়াসলি যান তো এটা কোনো ইন্টাররিলেশনই নাই। মানে আপনি যে একটা রাইসের সঙ্গে আপনার লাউয়ের, তাহলে এটা তো কোনো ইন্টাররিলেশন নাই, আপনি তো এটা কোনো অ্যান্সার নাই। মানে এটার অ্যান্সার বের করবার জন্য প্রয়োজনীয় তথ্য যতটুকু আপনার দেওয়া দরকার, মানে অঙ্কে থাকা দরকার, সেটা নাই। কথা কি বুঝতে পারছি? স্যার ওখানে যে একটা দেখতে স্যার গুণ চিহ্ন, ওটা কি ফুল স্টপ হিসাবে ব্যবহার হয়েছে স্যার? ইনটু। এই যে এখানে জি স্যার। এইটা হচ্ছে কি ওই মানে বেসিক্যালি এটা গুণ, এখানে কোনো কিছু নাই, বুঝছেন? গুণ, মিস্টেক এটা গুণ। হ্যাঁ, তো অনেকে আছে যারা এখান থেকে যদি লিখতে নেয় তাহলে এরকম সুন্দর করে পরীক্ষার খাতায় বক্স দেখাইবো। স্যার বক্সাকে দিলে কি মার্কস পাওয়া যাবে স্যার, না জিরো পাওয়া যাবে স্যার? না, বক্স আঁকাইলে তো বেশিটা ভালো দেখা যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো এটা স্যার আপনারা একটু দেখেন, আপনারা পারবেন সবাই, খুবই সিম্পল জিনিস। হ্যাঁ, PRCL/1/S, তো পি মেকানিক্যালের সঙ্গে আবার পি গ্যাপের আবার সম্পর্ক আছে, পি গ্যাপ বাই, তো সেটা করলে ইকুয়েশন গুলো এরকমই পাবেন। ঠিক আছে, তাহলে শ্যাফটে আপনি পাওয়ারটা কি পরিমাণ পাবেন? তাহলে শ্যাফটে যে পাওয়ারটা পাবেন পি শ্যাফট, সেটা হবে হচ্ছে কি আমার পি মেকানিক্যাল যে পাওয়ারটা আসছে, সে মেকানিক্যাল টোটাল পাওয়ার থেকে আমার কি হবে? 746 এর কথা ভুলে যান, 746 পরে বলতেছি, এটা তো বুঝতেই পারছেন। হর্স পাওয়ারের নিতে হলে ওয়াটের থেকে হর্স পাওয়ারের নিতে হলে 746 দিয়ে ভাগ দিতে হয়। কেন দিতে হয়? কারণ 746 ওয়াটে 1 হর্স পাওয়ার, দিস ইজ ওয়াই এটা আসছে। কিন্তু মূল ইকুয়েশনটা হচ্ছে উপরের পার্টটা, কথা বুঝে গেছে? তাহলে পি মেকানিক্যাল যেটা আসলো, এই মেকানিক্যাল পাওয়ার মানে এয়ার গ্যাপে যে স্ট্যাটর থেকে এয়ার গ্যাপে পাওয়ার আসলো, এয়ার গ্যাপ থেকে কোথায় আসলো? রোটরে। কথা বুঝতে পারছি? রোটরে যে পরিমাণ টর্ক ডেভেলপ হয়েছে সেটাও তো আমরা টিডি আকারে বলছি। আর সঙ্গে সঙ্গে এটা তো টর্কের ক্ষেত্রে, আর পাওয়ারের ক্ষেত্রে কি বলছি? মেকানিক্যাল পাওয়ার কি পরিমাণ তার মধ্যে তৈরি হইলো। কথা বুঝা গেছে? তো মেকানিক্যাল পাওয়ার যেটা তৈরি হয়েছে রোটরে, সেটার থেকে আরো যে লস আছে সেগুলো বাদ দিলেই গা তাইলে না পাবো শ্যাফটে অ্যাভেলেবেল কি পরিমাণটা পাইছি। এম আই রাইট? শ্যাফট মানে হচ্ছে মোটরের যে শ্যাফট, যেটাতে আমরা লোড লাগাই মোটরে, তো সেইটার মধ্যে পি মেকানিক্যাল থেকে বাকি লস গুলো, ফ্রিকশন, উইন্ডেজ এবং স্ট্রে লস গুলো বাদ দিলে তাইলেই কেন আমরা যে যতটুকুন পাওয়ার পাবো সেটাই হচ্ছে কি আমার শ্যাফটের মধ্যে পাবো বা ফাইনাল আউটপুট আকারে পাবো। আন্ডারস্ট্যান্ড? কথা বুঝা গেছে স্যার? বুঝা গেছে? এটা হচ্ছে মূল এটা থেকে বাদ গেছে কি? বাদ গেছে আমার এই লস গুলো। আন্ডারস্ট্যান্ড? এই লস গুলো আমার বাদ গেছে, সরি, এই লস গুলো আমার কি হয়েছে? বাদ গেছে। কথা বুঝা গেছে? কথা বুঝা গেছে? শব্দটা বলার পর তো উত্তর করতে হবে, হ্যাঁ না মাঝে মধ্যে একটু বলবেন না? হ্যাঁ জি স্যার। আপনি তো যদি মুখে ধরেন একটু মাথা নাড়াইলেন, তো আমি তো মাথা নাড়ানো দেখতে পাইতেছি না। কথাটা বুঝেন, আমি চোখের সামনে তো আমার এই স্ক্রিনটা রয়েছে, তো আমার জন্য তো ডিফিকাল্ট। আচ্ছা, তাহলে সেই ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে তাহলে আমরা এটা তো পাওয়ারের বিষয়টা আমরা দেখতে পাইলাম যে আউটপুট, ফাইনাল আউটপুট পাওয়ারটা আমার কত আসে। তাহলে আমি যদি এখন তাহলে আমার যে টর্কটা, সেই টর্কের ইকুয়েশন তো আমরা কি দেখছি? তাহলে এর আগে তো আমরা দেখছি হচ্ছে কি টর্কের ইকুয়েশন এইটা, তাই না? এম আই রাইট? টিডি ইকুয়াল টু 21.12 IR স্কয়ার RR বাই SNS। তো এখান থেকে আমরা বেসিক্যালি চলে যেতে পারি কোথায়? এখানে থেকে আমরা চলে যেতে পারি এইখানে, যে বেসিক্যালি SNS সবই থাকবে, IR এর জায়গায় আমরা লিখবো I2। কথা কি বুঝে গেছে? বিকজ এটা রোটরের যে কারেন্টটা, এটা তো রোটরের পার্টে, সেই রোটরের পার্টের কারেন্টটা আমার ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমি দেখতে পাচ্ছি এটা I2, তার মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে সেই I2 আকারেই
সেই I2 হোল স্কয়ার, আর এখানে রোটরের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স আর এর বদলে আছে কি R2 আকারে। সেই R2 এখানে লেখা হয়েছে। আর R2 মানে কত সেটাও আমরা জানি। R2 মানে হচ্ছে a স্কয়ার ইনটু RR। এইটার সঙ্গে a স্কয়ার দিয়ে গুণ করলে R2 এর মান পাই। কথা বুঝে গেছে? সো আলটিমেটলি তাহলে একটা ডেভেলপ টর্কটাও বুঝা গেছে। কেমন? কথা বুঝা গেছে? আচ্ছা, আর এখানে হচ্ছে কি পাওয়ার লস। বেসিক্যালি পাওয়ারটা কত? এই থ্রি ফেজে আমার এই পাওয়ারটা কত আসতেছে সেটা পি কোর। আমার হচ্ছে কি এখানে যে ভোল্টেজটা ভি বাই কত আসছে এখানে আর দিছে, রাইট? ভি ইকুয়াল টু কত? আইআর। ওকে স্যার, কথা বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আপনারা কি বুঝতে পারছেন স্যার? জি স্যার, কথা স্যার একটু লেট আছে। লেটে আসতেছে, মেবি নেটওয়ার্ক প্রবলেম তাহলে। আচ্ছা, সো এটা অ্যাপ্রক্সিমেট করা ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা যদি যেতে চাই, তাহলে এই পাওয়ারটা আমার রেটেড কন্ডিশনে যদি মোটর চলে, তাহলে এইটুকুন পার্টটাকে আমরা কি করতে পারি? নেগলেক্ট করতে পারি। কথা বুঝতে পারছি? তো নেগলেক্ট করে আমরা এইটুকুন পার্টকে ওরা নেগলেক্ট না করে ওরা কি করছে? সবার বামে নিয়ে আসছে। সবার বামে নিয়ে আসছে, সমস্যা নাই। সবার বামে নিয়ে আসার পর এখান থেকে এইভাবে দেখাইছে। বেসিক্যালি এইটুকুন পার্টকে আমি নেগলেক্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এখান দিয়ে I2 আসবে, বেসিক্যালি I1 অ্যাপ্রক্সিমেটলি I2 যদি রেটেড কন্ডিশনে চলে। আর যদি রেটেড কন্ডিশনে না চলে তাহলে সেই ক্ষেত্রে I1 নট অ্যাপ্রক্সিমেটলি I2। কনসেপ্টটা বুঝে গেছে? মানে I নটটাকে তখন ইগনোর করা যাবে না, ঠিক আছে? তো এখন সেখান থেকে কি বলে শেপিং দ্য টর্ক স্পিড কার্ভ। ওই যে একটু আগে বলছিলাম যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি আমার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা বেসিক্যালি আমার রোটরের রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারবো। তো এইখানে যে টর্কের যে আমরা ইকুয়েশনটা আমরা এখানে পাবো, এখানে বেসিক্যালি এটা আমরা জানি। এখানে এই ম্যানিপুলেশন I2 এর ভ্যালুগুলো আমি এখানে যদি আমি বসাই এই সার্কিট থেকে, কেমন? এখানে টার্মিনাল ভোল্টেজ ভি আর এখানে সকল রেজিস্ট্যান্স গুলো আমি ইম্পিডেন্স গুলো বসাইলাম। এরপর আমি যদি I2 এর ভ্যালু নেই, তাহলে ভ্যালু নিলে কি হবে? বেসিক্যালি এইটার ভ্যালু এখানে এগুলো তো ইয়াতে আছে, তাহলে এখানে এগুলো বর্গকে রুট দিয়ে করলেই তো হয়ে গেল, তাই না? বুঝে গেছে কি? হ্যাঁ, মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তো এটা যেহেতু আমার ইম্পিডেন্সের অতিভুজ হবে, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার হবে যে রেজিস্ট্যান্স গুলোর হোল স্কয়ার, আর সরি ভূমি স্কয়ার হবে রেজিস্ট্যান্স গুলোর স্কয়ার, আর লম্ব স্কয়ার হবে হচ্ছে কি আমার এই রিঅ্যাকট্যান্স গুলোর হোল স্কয়ার। হওয়ার পর তাহলে শুধু অতিভুজ কি হবে? এদের রুট। কেমন? তাহলে এইটাই এখানে দেখানো হয়েছে। কথা বুঝে গেছে? এটা I2 এর মান নির্ণয় করবার জন্য। তো সেই I2 এর ভ্যালুটা আমরা যদি এখানে বেসিক্যালি তাহলে টাউ ডি, যেটা বেসিক্যালি টাউ ডি ডেভেলপ যে টর্কটা যে এখানে যেটা দেখেছি, তো সেখানে আমরা যদি এখানে বসাই দিই, তাহলে এই ভ্যালুটাও আমরা যদি বসাই দিই, তাহলে কি আমরা এরকম পাবো? আপনি বলতে পারেন স্যার এখানে তো IR আছে, I2 তো নাই। এই যে এখানে আগের ইকুয়েশন গুলো যদি যান, এই যে এখানে যান, আপনি এই ইকুয়েশনের মধ্যে I2 এর জায়গায় মান বসান, তাহলে মান বসাইলে আপনি I2 এর মান বসাইলে আপনি এন্ড অফ দি ডে পাবেন এরকম। কথা বুঝে গেছে? তাহলে এখানে আপনি যদি খেয়াল করে দেখেন, তাহলে বেসিক্যালি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে বেসিক্যালি এখানে যে ডেভেলপ যে আমার টর্কটা, সেটা ডেভেলপ টর্কটা ওরা বলতেছে দেখেন আমার এখানে R2/S আছে, আবার নিচেও R2/S আছে, ঠিক আছে? সো ডেভেলপ যে টর্কটা আমরা তো এর আগে দেখছি শেষ স্লিপের সঙ্গে আমার ডেভেলপ টর্কটা ইন্টার রিলেটেড। কেমন? তো স্লিপ ছাড়াও সে কার সঙ্গে, সে যদি স্লিপ আপনি কনস্ট্যান্ট রাখেন
তাহলে বেসিক্যালি সে কার সঙ্গে ডেভেলপ টর্কটা আমার ডিপেন্ডেন্ট, সেটা হচ্ছে ভোল্টেজের উপরে। আমি টার্মিনাল ভোল্টেজ কত দিচ্ছি সেটার উপরে ডিপেন্ড করতেছে, তাই না? কারণ এটা একটা কনস্ট্যান্ট 21.12, এটা একটা কনস্ট্যান্ট, R2 কনস্ট্যান্ট, R1 R2 কনস্ট্যান্ট, X1 X2 কনস্ট্যান্ট। সো আলটিমেটলি আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এস এর সঙ্গে সে নির্ভরশীল এবং এই বি এর উপরে। তাহলে আপনি যদি এস এর উপরে তো আগেই আমরা দেখেছি, তাহলে এখানে বি এর সঙ্গে বি স্কোয়ার, বি এর বর্গের সঙ্গে সে সমানুপাতিক। তার মানে আপনি ভি যে পরিমাণে বাড়াবেন তার চেয়ে অনেক হাই পরিমাণে বর্গ রেশিওতে আমার টর্ক বাড়বে। কেমন? আর যদি স্যার কিউব থাকে 2 নাম্বার লাইনটা স্যার 1 নাম্বার থেকে যে যোগ, এটা কি রেক্টেঙ্গুলার থেকে পোলার ফর্ম আসছে নাকি স্যার? এটা থেকে এটা, জি স্যার। স্যার আপনার সার্কিট কি ভালো করে পড়েন নাই? এটা তো একটা মনে করেন এটা তো আমার বেসিক্যালি এটা আছে। এখন এর ভ্যালু যদি আমি নিতে চাই, মান নিতে চাই শুধু, ঠিক আছে, তাহলে কি করতে হবে? এই জিনিসটা কে বুঝে নাই? এখান থেকে এখানে কিভাবে আসলো? কারা কারা বুঝেন নাই? সবাই বুঝেন নাই? এখান থেকে এখানে কিভাবে আসছে বুঝতে পারছেন কয়জন? বুঝা গেছে স্যার? আচ্ছা, এই বিষয়টা হচ্ছে এরকম, আমি জাস্ট একটু দেখাই। সেটা হচ্ছে এটা ধরেন এই পাশে আপনি আর নিছেন, আর এই পাশে আপনি নিচ্ছেন হচ্ছে গিয়ে এক্স এর মান। কথাটা বুঝুন, ঠিক আছে? আপনি ধরেন এই পাশে নিচ্ছেন এক্স, তাহলে আপনার যে টোটাল যে আপনার ঠিক আছে, আপনার যে ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স, এই সাইডে হচ্ছে কি আপনার রেজিস্ট্যান্স, এই পাশে আপনার রেজিস্ট্যান্স আর, এই পাশে হচ্ছে কি আপনার যে এক্সএস, যে এক্স আর কি, ঠিক আছে, 1 2 পরের কথাই বলেন। আর এই পাশে কি থাকবে? জেড থাকবে না? এটাই তো হচ্ছে কি আমার তাই না? ইম্পিডেন্সের এটি আমার ইম্পিডেন্স ডায়াগ্রাম থেকে আমরা তো এটাই জানি, am I right? রেজিস্ট্যান্সের সঙ্গে রিঅ্যাকট্যান্স থাকবে লম্ব আকারে, আর তাদের অতিভুজি হবে তাদের লব্ধি বা সমষ্টি, সেটাকে বলা হবে আমার ইম্পিডেন্স, am I right? তাহলে এখন ইম্পিডেন্স জেড ইকুয়াল টু কত? তাহলে ইম্পিডেন্স জেড তো হচ্ছে কি আমার অতিভুজ, am I right? এই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে অতিভুজ যদি হয়, তাহলে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে এইটাই হোল স্কয়ার আর এটা হোল স্কয়ার, am I right? আপনি যখন ভ্যালু নিচ্ছেন তখন তো আপনার এই জে নেওয়ার দরকার নাই, যে বলে দিচ্ছে কি, যে বলে দিচ্ছে 90 ডিগ্রি আকারে আছে, am I right? যে বেসিক্যালি কি বলে দেয় আমাকে, এটা তো ম্যাথমেটিক্স, বাট বেসিক্যালি যে এর ভাষাটা কি, ল্যাঙ্গুয়েজটা কি, যে সে 90 ডিগ্রি অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে আপনি শুধু যে এক্স স্কয়ার, তাহলে এটা আসবে, am I right? সেটা তার মানে রেজিস্টিভ পার্টের বর্গ যোগ যোগ লম্ব স্কয়ার, মানে হচ্ছে যোগ রিঅ্যাকটিভ পার্টের বর্গ, am I right? আর আপনি যদি শুধু ইম্পিডেন্সের মান নিতে চান, বর্গটা উঠায় দেন, তাহলে কি হবে? এই পাশে রুট ওভার এসে বলবে। তো সেটাই এখানে আসছে। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, সো আজকে এই পর্যন্ত